ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের লেকচার শুরু করছি। সিরিজ অফ ফাংশনস, এর আগের দিন আমরা সিকোয়েন্স অফ ফাংশনস পড়েছি, তো আজকে আমরা সিরিজ অফ ফাংশনস করব। ঠিক আছে, এইটা হলে আমাদের পুরো রিয়াল অ্যানালিসিসের যে এসকে মাপার বই পুরোপুরি আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম লাস্ট চ্যাপ্টার। এরপরে আমাদের অন্য কিছু শুরু করতে হবে। তো ঠিক আছে স্যার, এটা কি 9 10 এর সিলেবাসে আছে? 9 10 সিলেবাসে এটা নেই। ঠিক আছে আর শিবেন্দ্র, তোমার কথা ঠিক শোনা যাচ্ছে না। হ্যাঁ, জিওমেট্রি শুরু করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, পাওয়ার সিরিজ আজকেই এর মধ্যেই আছে। ঠিক আছে চিত্তরঞ্জন। স্যার বলছি পাওয়ার সিরিজ তো 9 10 এর সিলেবাসে নেই স্যার। ওটা তুমি পড়তে পারো, পাওয়ার সিরিজটা মানে মোটামুটি একটু কাজের আছে। ঠিক আছে, ওটা আমাকে ঠিক এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা অনেক সময় সিরিজের অঙ্কেও মানে শুধু সিরিজের অঙ্কেও পাওয়ার সিরিজ থেকে দিয়ে দিতে পারে কোশ্চেন। তো হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি এই জন্য। চলো আমরা শুরু করি। তো পাওয়ার সিরিজ মানে আমরা জানি যে সিরিজ সিকোয়েন্স আমরা পড়েছি। তো একটা যদি সিকোয়েন্স হয় এফএন, তাহলে সেই সিকোয়েন্সটাকে যদি আমরা অ্যাজ এ সাম আকারে লিখি, ইনফাইনাইট সাম, তো সেইটা হয়ে যাবে আমাদের সিরিজ অফ ফাংশনস। রাইট, এটা হয়ে যাবে সিরিজ অফ ফাংশনস। তো এখন যদি তার মানে এখানে এক্সটা তো ভেরিয়েবল, যেটা ডি থেকে বিলং করছে। আমি যদি এক্সটাকে কোনো একটা ফিক্সড পয়েন্ট করে দিই, ধরো এ পয়েন্ট করে দিলাম, তাহলে এফএন এ প্রত্যেকটা এনের জন্য একটা করে আমি নাম্বার পাবো, তাই না? এটা ফিক্সড নাম্বার পেয়ে যাব। তখন এটা হয়ে যাবে একটা সিরিজ অফ রিয়েল নাম্বারসের মতন বিহেভ করবে। ঠিক আছে, তাহলে সিরিজ অফ রিয়েল নাম্বারস যে কনভার্জেন্সের যা ডেফিনেশন আছে সেই অনুযায়ী এটা কনভার্জেন্স বা ডাইভার্জেন্স হতে পারে। সেই জন্য আমরা উই ক্যান টক অ্যাবাউট কনভার্জেন্স অফ দিস সিরিজ ফর এনি এ। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা কনভার্জেন্স বা ডাইভার্জেন্স টেস্ট করতে পারি। তাহলে এইভাবে পয়েন্ট ধরে ধরে কনভার্জেন্স টেস্ট করাকে বলা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। হ্যাঁ, যেটা আমরা সিকোয়েন্স অফ ফাংশনসের ক্ষেত্রেও অবজার্ভ করেছি। তারপরে আমরা ইউনিফর্ম কনভার্জেন্সও এখানে দেখতে পাবো। তো এখানে 3 ধরনের কনভার্জেন্স আমরা মোটামুটি অবজার্ভ করতে পারি। একটা হচ্ছে অ্যাবসলিউট কনভার্জেন্স, একটা হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্স, আর একটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স। ঠিক আছে, তো এখানে এস এন এক্সটা কি? এস এন এক্সটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম, যেটা আমরা যে কোনো সিরিজের ক্ষেত্রে এটা করে থাকি। সো f1x প্লাস f2x আপ টু fnx। সো এটা ফাইনাইট সংখ্যক টার্ম নিয়ে আমাদের সাম করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। এই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই যে এস এন এক্সটা একটা সিকোয়েন্স, আমরা সিকোয়েন্স অফ ফাংশনস পেয়ে গেলাম, তাই তো? তাহলে গিভেন এ সিরিজ আমরা একটা সিকোয়েন্স অফ ফাংশনস পেয়ে গেলাম। এইটা যদি কনভার্জ করে, এটা যেরকম কনভার্জ করবে সেই অনুযায়ী আমাদের কনভার্জেন্সটা হবে। সো এস এন এক্সটা যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জ করে এস এক্সে, তাহলে আমরা বলবো যে সিরিজটা পয়েন্ট ওয়াইজ কনভার্জ করছে। আর এস এক্সটাকে তখন আমরা বলবো সাম ফাংশন। আর সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা বলতাম লিমিট ফাংশন, এখানে আমরা বলছি সাম ফাংশন। ঠিক আছে, এবার এস এন এক্সটা যদি ইউনিফর্মলি কনভার্জ করে টু এস এক্স, তাহলে আমরা বলবো সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে আলটিমেটলি জিনিসটা সিকোয়েন্স অফ ফাংশনসের সব কিছু এখানে কাজে লেগে যাচ্ছে। ঠিক না? তো সিরিজ অফ ফাংশনস যদি আমরা এস এন এক্সটা ক্যালকুলেট করতে পারি, তাহলে এটা সিকোয়েন্স অফ ফাংশনের সমস্ত যে আইডিয়াগুলো সব এখানে আমি কাজে লাগাতে পারবো। কিন্তু যদি এস এন এক্সটা ক্যালকুলেট করা না যায়, তাহলে আমাকে অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো এবার আমরা
নেক্সট দেখি। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো সিম্পল এক্সাম্পল যদি আমরা এক্স এন দেখি, এক্স টু দি পাওয়ার এন, আমরা কি করব এখানে একটা নতুন পেজ নেব এবং এখানে আমরা ক্যালকুলেশনগুলো হাতে কলমে কষে দেখব। সো এক্স টু দি পাওয়ার এন যদি আমি নিই সামেশন, এই জিনিসটা আমি যদি কনসিডার করি যেখানে এন এর ভ্যালু আমি ধরো 0 থেকে ইনফিনিটি নিতে পারি, তাহলে এখানে আমার এস এন যেটা আসবে সেটা কি আসবে, এস এন এক্স, তাহলে এটা আসবে আমার 1, তারপরে একটা এক্স, তারপরে এক্স স্কোয়ার আপ টু এন মেনি টার্ম, তাহলে এখানে আমার এন মাইনাস 1 আসবে, এটা হয়ে যাবে। এখানে এন ইকুয়ালস টু আমার 1 টু ইনফিনিটি নিচে, এটা ম্যাটার করে না, আমি 0 টু ইনফিনিটিও নিতে পারি। তাহলে এই যে সিরিজটা হলো এটা একটা জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে। তো জিওমেট্রিক সিরিজ যদি হয় তার কমন রেশিও কত, কমন রেশিও হচ্ছে এক্স। তাহলে আমরা কি জানি এই এই একটা জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জ করে, mod x less than 1, কারেক্ট, mod x লেস দেন 1 হলে এটা কনভার্জ করে। তাহলে এর এস এন এক্স এর ভ্যালুটা হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হয়ে যাবে, ঠিক। আচ্ছা, আমার এখানে অ্যাকচুয়ালি 0টাই নেওয়া উচিত ছিল, এটা 0ই নিতে হবে, না হলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এবার তাহলে আমরা এখান থেকে কি বুঝছি যে এটা যদি mod x এর ভ্যালু লেস দেন 1 হয় তাহলে এইটা কনভার্জ করে যাবে 1 বাই 1 মাইনাস এক্স এ ইফ mod x ইজ লেস দেন 1, আর কোথাও কিন্তু কনভার্জ করবে না। আচ্ছা, এস এন এক্স এর ভ্যালু n হয়ে যাবে যদি ইফ x ইকুয়ালস টু 1, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা কনভার্জেন্স কিন্তু পাবো না। তাহলে একমাত্র দেখো যদি এক্সটা 1 হয়ে যায় তাহলে কিন্তু এস এনটা ইনফিনিটিতে ডাইভার্জ করে যাচ্ছে, তখন কিন্তু কনভার্জ করছে না। তাহলে একমাত্র কনভার্জেন্স পাচ্ছি আমরা কোথায়, mod x লেস দেন 1 এর ক্ষেত্রে এটা কনভার্জেন্স আমরা পাচ্ছি। তো সেই জন্য এখানে লেখা হয়েছে যে এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এক্স ফর অল এক্স বিলংস টু -1 টু 1। এটা কিন্তু 0 থেকে স্টার্ট হচ্ছে, তো 1 বাই 1 মাইনাস এক্স এর হচ্ছে ভ্যালু। আমরা এখানে কিন্তু টেস্ট করছি না এটা জাস্ট আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্সটা দেখলাম। এটা ইউনিফর্মলি কনভার্জ করে কি করে না সেটা আমরা কিন্তু দেখিনি। তো তুমি যদি মনে রাখো যে এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জ করে কি করে না, সেটা তুমি আলাদা করে চেক করতে পারো। তো এখানে দেখো এস এন এক্স মাইনাস এস এক্স, এইটা যদি আমরা দেখি এটা কত আসছে, এটা আসছে আমার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স। তাহলে এখানে যদি এটা আমরা করি তাহলে এটা এরকম আসবে, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স আসবে, এটা আসবে এই ভ্যালুটা। এবার ভাবো এই যে সিরিজটা তুমি এই সিকোয়েন্সটা পাচ্ছ, এটা কি এটার কনভার্জেন্সটা তুমি কিভাবে দেখাতে পারো, ঠিক আছে। তো এটা কি ধরনের কনভার্জেন্স হবে, ইউনিফর্মলি কনভার্জেন্স হবে না এখানে তোমার এখানে যেটা আমরা করতে পারি সুপ্রিমাম অফ দ্যাট ইজ mn ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ সুপ্রিমাম অফ এক্স বিলংস টু মাইনাস। আচ্ছা, আলটিমেটলি যেহেতু আমরা মড নিচ্ছি না 0 টু 1 এর মধ্যে ক্যালকুলেট করলেই হবে। সো কত হওয়া উচিত এই ভ্যালুটা, হ্যাঁ এখানে 1 মাইনাস এক্স থাকার জন্য সরাসরি আমরা 1 বসাতে পারবো না,
এটা 1 এর থেকে যদি বড় হয় তাহলে তো এটা মাইনাস মানে ইনফিনিটি ডাইভার্স করে তো। অ্যাকচুয়ালি এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? mn এর ভ্যালুটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়ে যাচ্ছে, কারণ যখন তুমি এক্স টেন্স টু 1 করছো তখনই 1/1 মাইনাস এক্সটা ইনফিনিটিতে টেন্ড করে যাচ্ছে। সো mn ইজ বেসিক্যালি ইনফিনিটি। তার মানে এখান থেকে আমরা এটুকু বলতে পারি যে দ্য কনভারজেন্স ইজ নট ইউনিফর্ম। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? দেখো এখানে লিমিটটা তুমি যদি এক্স টেন্স টু 1 করো তাহলে এটা কিন্তু ইনফিনিটি মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে 1/0 মানে ইনফিনিটি টাইপের হয়ে যাবে এটা, কারণ 1 মাইনাস এক্সটা পজিটিভই থাকছে। সো এর সুপ্রিমামটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, এটুকু ক্লিয়ার? আর এক্স টু দি পাওয়ার এনটা 1 হয়ে যাচ্ছে। ঠিক তো? ক্লিয়ার তো? এবার আমরা পরের অঙ্কটা দেখি, আর 2 নম্বর অঙ্কটা। এখানে কি বলছে, এক্স বাই এক্স প্লাস 1, এক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1, এক্স বাই 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 1, এইভাবে এই যে সিরিজটা হচ্ছে। তো এইখানে এইটা অ্যাকচুয়ালি পার্সিয়াল সামটা আমরা ক্যালকুলেট করতে পারবো, কারণ এখানে দেখতে পাচ্ছ যে পরপর দুটো টার্মের প্রোডাক্ট আকারে হয়েছে এবং এদের বিয়োগ ফলটা দেখো উপরের সঙ্গে মিলে যাচ্ছে। সো এটাকে আমরা টেল সাম আকারে মানে কনভার্ট করতে পারি। সো এটাকে আমরা এক্স বাই এক্স প্লাস 1ই রাখলাম। এইটাকে আচ্ছা, এটা জাস্ট এখানে সিরিজটা লেখা হয়েছে। তারপরে এইটাকে আমরা এক্সটাকে লিখলাম 2x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। হ্যাঁ, এইভাবে দেখো এইটাকে 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1 এইভাবে লিখতে পারি আমি। তাহলে জিনিসটা কী দাঁড়ালো, এইভাবে এটা ভেঙে গেল, এটা হয়ে যাবে 1/x, মানে এটা এখানে তুমি যদি একটা ব্র্যাকেট দাও তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমি ব্র্যাকেটটা এই কারণে দিইনি যে তখন জায়গাটা আমার ইয়ে হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো এই রকম দিলে তুমি জিনিসটা বুঝতে পারবে। এবার দেখো ঠিক এই ভ্যালুগুলো কেটে যাচ্ছে, এগুলো কেটে যাবে, তারপরে এইটা ঠিক তার আগেরটার সঙ্গে কেটে যাবে। হ্যাঁ, তো আলটিমেটলি পড়ে থাকছে আমার, দেখো এইটা টার্ম পড়ে থাকছে, এইটা পড়ে থাকছে, আর লাস্টেরটা পড়ে থাকছে। আর এই দুটোকে যদি তুমি যোগ করো দেখো 1 হয়ে যাবে। তাহলে এখানে 1 মাইনাস এই জিনিসটা আমরা পেলাম। ঠিক আছে, এবার তাহলে এর লিমিটটা যদি আমরা ক্যালকুলেট করি, এর লিমিটটা কীরকম হবে, যদি এক্সটা নট ইকুয়ালস টু 0 হয়, এইখানে n থাকার জন্য এটা 0তে কনভার্ট করে যাবে। তাহলে যখন এক্সটা নট ইকুয়ালস টু 0 তখন লিমিটটা হয়ে যাচ্ছে 1, আর যদি এক্সটা 0 হয়ে যায় তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার 1 মাইনাস 1, সুতরাং 0 হয়ে যাচ্ছে। সো 0তে 0 পাচ্ছি। এখান থেকেও তুমি দেখতে পারো 0 যখন বসাচ্ছে এক্সের জায়গায় তখন ভ্যালুটা পুরো সবটা টার্ম 0 হয়ে যাচ্ছে। সো 0তে 0 এস এক্সটা, আর বাদবাকি জায়গায় এটা হচ্ছে 1। তো এখানে এসএন এক্সটা একটা কন্টিনিউয়াস ফাংশান, এসএন এক্সগুলো কন্টিনিউয়াস ফাংশান, কিন্তু তার লিমিট ফাংশনটা কন্টিনিউয়াস নয়। সুতরাং আমরা বলতে পারি যে কনভার্জেন্সটা ইউনিফর্ম নয়, কারণ এসএনটা যদি ইউনিফর্মলি কনভার্জ করে আর এসএন এক্সটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার লিমিট ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। এটা আমরা সিকোয়েন্স অফ ফাংশনসের ক্ষেত্রে দেখেছি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে কনভার্জেন্সটা ইউনিফর্ম নয়। ঠিক আছে, আমাদের আর এখানে mn টেস্ট করার কোনো দরকার নেই। নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কেও আমরা দেখতে পাচ্ছি এটা একটা জিওমেট্রিক সিরিজ, এটা একটা কিন্তু জিওমেট্রিক সিরিজ যার কমন রেশিও হচ্ছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। সো এখানে আমরা এসএন এক্সটা ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে, তো এসএন এক্সটা আমরা কীভাবে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। সো এখানে ফার্স্ট টার্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, সেটা কমন নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে n হবে, n প্লাস 1 হবে না। তাহলে
এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে যেটা দাঁড়াবে এইটা 1টা কেটে যাবে, এক্স টু দি পাওয়ার 4 পড়ে থাকবে এখানে, তো এক্স টু দি পাওয়ার 4 এটা কেটে যাচ্ছে, সো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4টা উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। সো এটা এক্স টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 আর নিচে যেটা আছে ওই জিনিসটা 1 মাইনাস এটা থাকলো। তাহলে এর যখন তুমি লিমিট দেখছো, এর লিমিট দেখছো যখন এক্সটা 0 নয় তখন এটা 1-এর চেয়ে বড়, সুতরাং এটা তখন 0-তে চলে যাবে। সো আলটিমেটলি আমরা এই লিমিটটা পেয়ে যাব যখন এক্সটা 0 নয়। কিন্তু যদি এক্সটা 0 হয়, এক্সটা 0 হলে তুমি দেখতে পাচ্ছ যে ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। সুতরাং আমরা এই যে সিকোয়েন্সটা, এই ফাংশনটা পেলাম, এটা কিন্তু 0-তে কন্টিনিউয়াস হচ্ছে না, 0-তে এটা কন্টিনিউয়াস হচ্ছে না, যার ফলে এটা আমরা বলতে পারি যে এটা ইউনিফর্মলি কনভার্জ করছে না। দ্য কনভার্জেন্স ইজ নট ইউনিফর্ম। ঠিক আছে, চলে আসি এবার নেক্সট সিরিজে, 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তারপর এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স। এখানে জাস্ট একটা 1 মাইনাস এক্স গুণ করা হয়েছে, বাকি 1 এক্স 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 স্কোয়ার এইভাবেই জিনিসটা আছে। তো এখানে আমরা এস এন এক্সটা দেখতে পাচ্ছি 1 মাইনাস এক্স, এখানে আমার প্লাস 1টা একটু মিস্টেক হয়েছে, আচ্ছা আচ্ছা আমি দাঁড়াও, এই ফর্মুলাটা কি বলো তো এক্স্যাক্টলি? আচ্ছা আমি একটু চেক করে নিই। সো এস আর কত হচ্ছে, আর হ্যাঁ ঠিকই আছে, এক্স টু দি পাওয়ার এনই হবে, মানে নাম্বার অফ টার্মস অ্যাকচুয়ালি আমাদের দেখতে হয়। সো ঠিকই আছে, হ্যাঁ। তো ওইখানে যখন এক্সটা 0 নয় তখন এটা কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন আমরা পাচ্ছি। আচ্ছা আমাদেরকে চেক করে নিতে হবে যে এখানে আমি একটু আগেই বললাম যে 1 মাইনাস এক্সটা যখন 0 নয় তখন তুমি এটা কাটতে পারছো, তাহলে এই জিনিসটা আমি লিখতে পারছি। তো যখন এক্সের ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন কি এই ফর্মুলাটা খাটছে? তো তখন দেখো এক্সের ভ্যালু যদি 1 হয়ে যায় তো প্রত্যেকটা টার্ম 0, তাহলে এখানেও 0 পাচ্ছে। সুতরাং এই ফর্মুলাটা কিন্তু সব জায়গায় খাটছে, তাই না? সব জায়গায় খাটছে। এবার যখন আমরা লিমিট দেখছি, তো যখন এক্সের ভ্যালু 1 নয় তখন কিন্তু লিমিটটা 0, তার মানে ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, আর যখন এক্সটা 1 তখন লিমিটটা 0 হয়ে যাচ্ছে। সুতরাং এখানেও দেখতে পাচ্ছি যে কনভার্জেন্সটা ইউনিফর্ম নয়, ঠিক আছে। চলে আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রেজাল্ট সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রে, এটা যে একটা সিরিজ আমরা যদি থাকে আর যদি এরকম কোনো mn পাই যেখানে fn এক্সটা mod fn এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু mn আমরা করতে পারছি। এইবার যদি আমি দেখি যে এই mn দিয়ে যে সিকোয়েন্স অফ সিরিজ অফ রিয়েল নাম্বারটা পেলাম সেইটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে সিরিজটা আছে এই সিরিজটা সামেশন fn x সেটা ইউনিফর্মলি এবং অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। কোথায়? এই ডি এর মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটোই পাচ্ছি, ইউনিফর্মলিও পাচ্ছি, অ্যাবসলিউটলি কনভার্জেন্সও পেয়ে যাচ্ছি যদি এই জিনিসটা হয়, ঠিক আছে। তো এখানে সিরিজ অফ রিয়েল নাম্বারসের যে কনসেপ্টগুলো এখানে কিন্তু আমাদের কাজে লাগবে। আচ্ছা এবার আমরা দেখি এক্সাম্পল, যেমন ধরো এখানে আছে সামেশন 1/n³ প্লাস n⁴ x স্কোয়ার। তো এখানে দেখো, এখানে এইটাকে যদি আমি 0 করে দিই তাহলে টার্মটা বড় হয়ে যাবে না? হরটা যদি নিচেরটা যদি ছোট হয়, মানে হরটা যদি ছোট হয় তাহলে ভ্যালুটা বড় হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকে আমি বলতে পারি mod fn x লেস দ্যান ইকুয়ালস টু, এইটাকে 0 করে দিলে
1/n³ এবার সামেশন 1/n³, এখানে মিউ টেস্ট আমরা এখানে কাজে লাগাতে পারি। মিউ এর ভ্যালু এখানে হচ্ছে 3, দ্যাট ইজ গ্রেটার দ্যান 1, তার মানে কনভার্জ করে যাবে। সুতরাং দ্য সিরিজ ইজ ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে এম টেস্ট কাজে লাগিয়ে। ঠিক আছে, তো এখানে mn যেটা পেলাম সেটা হচ্ছে 1/n³টাই হচ্ছে আমাদের mn। আচ্ছা, পরের যে সিকোয়েন্স সিরিজটা আছে সামেশন x/n প্লাস n² x², এইটা কিন্তু এবার আমাকে এর বেসিক্যালি mnটা আমরা কিভাবে পাচ্ছি, mnটা আমরা পাচ্ছি যে এই mod fnx এর সুপ্রিমাম ইউজ করে। হ্যাঁ, mod fnx এর সুপ্রিমামটা যদি আমরা ক্যালকুলেট করি সেটাই হয়ে যাচ্ছে, বা তার থেকে বড় কিছু mn আমি নিতে পারি। ঠিক আছে, তার থেকে বড় কিছু নিতে পারি। তো এখানে আমরা সুপ্রিমামটা ক্যালকুলেট করলাম। কিভাবে ক্যালকুলেট করলাম, কারণ এখানে আমি ডাইরেক্টলি এক্স এর কোনো লার্জ ভ্যালু বসিয়ে দিতে পারছি না, বা স্মল ভ্যালু এরকম বসিয়ে কিছু করতে পারছি না, কারণ এখানে সুপ্রিমামটা ভেতরে কোথাও লাই করছে, মানে এটা এক্স্যাক্টলি মোনোটোন ফাংশন হচ্ছে না। তো হ্যাঁ, তো তখন আমরা ক্যালকুলাস ইউজ করতে পারি বা MGM অ্যাপ্লাই করতে পারো। এই সিরিজটা একটা জিনিস দেখো যে আমাদের অড ফাংশন, এই ফাংশনটা কি অড ফাংশন, সুতরাং এক্স এর 0 থেকে ডান দিকে আর 0-র বাঁ দিকে যদি আমি মড নিই তখন ইভেন ফাংশন হয়ে যাবে। সেই জন্য আমরা শুধুমাত্র ডান দিকে টেস্ট করলেই হবে। ঠিক আছে, আমাদের বাঁ দিকে মানে এক্সটাকে নেগেটিভ ধরে কোনো লাভ নেই। তো আমরা আলটিমেটলি এখানে শুধু ডান দিকের ভ্যালুগুলো ডান দিকে টেস্ট করছি যে কী রকম বিহেভিয়ার হচ্ছে। ঠিক আছে, তো ডান দিকে মানে এক্সটা পজিটিভ, তুমি এখানে MGM অ্যাপ্লাই করেও কোনো ইনফরমেশন পেতে পারো, অথবা আমরা যেভাবে করছি ক্যালকুলাস দিয়েও তুমি এটা করতে পারো। তো আমরা এখানে ক্যালকুলাস ইউজ করেছি। সো সিম্পল ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভকে এইভাবে লিখলে, এবার তুমি এখান থেকে দেখো যে এটা কোথায় পজিটিভ হচ্ছে কোথায় নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, এই ফাংশনটা দেখো কোথায় পজিটিভ হচ্ছে কোথায় নেগেটিভ হচ্ছে। সো আমি যদি নিচেরটা তো পজিটিভ আছে, এবার ওপরে যদি একটা n কমন নিয়ে নিই তাহলে আমার থাকবে 1 - nx²। ঠিক, এবার আমি শুধু 0-র ডান দিকে দেখছি। সো এখানে x এর ভ্যালু যদি আমার 1/√n হয় তাহলে ভ্যালুটা 0 পাচ্ছি। ঠিক আছে, ভ্যালুটা 0 পাচ্ছি। আর তাহলে এই পয়েন্টের বাঁ দিকে মানে এক্সটা তখন মানে nx² তখন 1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে বাঁ দিকে আমার পজিটিভ পাচ্ছি, তাই না? তার মানে ফাংশনটা কি হচ্ছে, বাঁ দিকে ইনক্রিজ করছে, তারপরে ডেরিভেটিভটা 0 হলো, তারপরে আবার নেগেটিভ হয়ে গেল, তার মানে এইরকম হচ্ছে ফাংশনটা। মানে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এই পয়েন্টে 1/√n পয়েন্টে আমার ফাংশনটা আর একটা ম্যাক্সিমাম থাকছে। ঠিক আছে, কারণ ডান দিকে ফাংশনটা ইনক্রিজ করছে আর বাঁ দিকে ডিক্রিজ করে যাচ্ছে, পুরোটাই ডিক্রিজ করে যাচ্ছে, আর কোনো ওঠানামা নেই। তাহলে এটা এইরকম বেসিক্যালি এটা 0-তে যাবে। সো এরকম দেখতে হবে। সো আমরা এখানে একটা ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি কোথায়, 1/√n এ। ঠিক আছে, যেহেতু এটা ফাংশনটা অড ফাংশন, তাহলে এর তোমার -1/√n এও আর একটা ম্যাক্সিমাম তুমি পেয়ে যাবে যদি মড নেওয়া হয় তো। ঠিক আছে, দুটোই সেম ভ্যালু পাবে। সো শুধু একটা ভ্যালু ক্যালকুলেট করছি আমরা। তো এখানে আমাদের ভ্যালুটা কত হচ্ছে, সো এখানে ভ্যালুটা তুমি যদি ক্যালকুলেট করো দেখছে এই ভ্যালুটা আমরা পাচ্ছি। এটা তুমি বসিয়ে দেখে নাও, তাহলে আমরা বলতে পারছি যে mod fnx ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1/3/2। এখানে 3/2টা 1-এর থেকে বড়, সুতরাং এটা কনভার্জেন্স হয়ে যাচ্ছে, তার মানে এটা ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হচ্ছে। স্যার এই ম্যাক্সিমাম 1/√n/2 টা বুঝতে পারলাম না, 2n কি করে না? কোনটা বললে? ওই যে fn has maximum 1/√n/2n, 2n টা। ও 2nটা এখানে এই ভ্যালুটা তুমি বসাচ্ছ, এই mod fn এর ভ্যালু কোনটা? mod fn এর ভ্যালু তো হচ্ছে এইটা না, এই ভ্যালুটা।
এইখানে তুমি যদি তাহলে এন এক্স স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাচ্ছে এখানে, এই যখন এক্সের ভ্যালু 1/√n বসাচ্ছ, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু 1/n, তাহলে এটা n স্কোয়ার বাই n মানে একটা nই তো হচ্ছে না, তাহলে n প্লাস n 2n হয়ে গেল না। জাস্ট ওইখানে ভ্যালুটা বসাচ্ছ, আর ওপরে এক্স এর ভ্যালু 1/√n, সো আলটিমেটলি এটা এখানে 2 হবে, একটা 2 হবে। তো এই জিনিসটা আমরা পাচ্ছি, সুতরাং এটা ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে পুরো রিয়েল লাইনে। আচ্ছা, এবার কনসিকুয়েন্স অফ ইউনিফর্ম কনভার্জেন্স। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এফএনগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে এসএনটাও কন্টিনিউয়াস হবে, কারণ এসএনটা কি বেসিক্যালি ফাইনাইট সাম অফ এফএনস, রাইট? তার মানে এফএনটা যদি কন্টিনিউয়াস হয় এসএনগুলো কন্টিনিউয়াস হবে, তাহলে এসএনটা যদি এসএক্সে ইউনিফর্মলি কনভার্জ করে আর এসএনগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে এসটাও কন্টিনিউয়াস হবে, ঠিক? এসটাও তখন কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমরা পেলাম। আর কি পেতে পারি? এফএনটা যদি ইউনিফর্মলি কনভার্জ করে এসে, হ্যাঁ, এই ধরনের লিমিট আমরা ওখানেও করেছি, ওই সিকোয়েন্স অফ ফাংশনসের ক্ষেত্রেও করেছি। তো লিমিট যদি এফএনগুলোর প্রত্যেকটা লিমিট যদি এক্সিস্ট করে কোনো একটা পয়েন্টে এক্স গোজ টু যখন এ, তখন যদি এফএনগুলোর লিমিট এক্সিস্ট করে এ এন, তাহলে আমরা বলতে পারবো তার লিমিট ফাংশন যেটা হচ্ছে দ্যাট ইজ এসএক্সটা, এসএক্সেরও একটা লিমিট এক্সিস্ট করবে। সো এসএক্সের লিমিট হবে এক্স টেন্স টু এ, সেইটাও হয়ে যাবে সামেশন এ এন। তার মানে এই সামেশন এ এনটা কিন্তু কনভার্জ করে যাবে। তাহলে এটাও থিওরেমের পার্ট, এই জিনিসটা এটা কনভার্জেন্স হয়ে যাবে। তার মানে এখানে আমরা কি বলতে পারছি বেসিক্যালি, এখানে বেসিক্যালি বলতে পারছি যে এই যে লিমিট এক্স টেন্স টু এ আর লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই দুটোকে ইন্টারচেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে? তার মানে যখন এটা ইউনিফর্মলি কনভার্জ করে যাচ্ছে তখন আমরা এই লিমিট দুটোকে ইন্টারচেঞ্জ করতে পারছি, তাই না? কারণ এই লাইনটা মানে তাই, হ্যাঁ, যে এইখানে সামেশনটা এই এন মানে এন এর জায়গায় তুমি যদি এই লিমিটটা বসিয়ে দাও তাহলে এখানে সামেশন আগে, তারপরে এখানে সামেশন আর লিমিট ইন্টারচেঞ্জ করছি, সামেশন আর লিমিট ইন্টারচেঞ্জ করতে পারছি আমরা, ঠিক আছে? কারণ এইখানে সামেশনটা বাইরে ছিল, এইখানে লিমিটটা বাইরে আছে, সামেশনটা তখন এখানে ভেতরে পড়ে, এই এস এক্স মানেই তো সামেশন। তাহলে এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারছি। তাহলে এই দুটোকে আমরা যখন তখন ইন্টারচেঞ্জ করে দেব না, ঠিক আছে? যদি ইউনিফর্মলি কনভার্জ করে তখনই আমরা ইন্টারচেঞ্জ করব, ঠিক আছে? আবার ইউনিফর্মলি যদি কনভার্জ করে তাহলে আমরা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করতে পারবো। তার মানে হচ্ছে যে সামেশন আর ইন্টিগ্রেশন এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো, সামেশন আর ইন্টিগ্রেশনকে। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে সামেশন এফ এন এক্স মানে এস এক্স, সামেশন এফ এন এক্সটা ভেতরে ঢুকে গেল, তার মানে ওটা এস এক্স হয়ে গেল। তাহলে আমরা এখানে সামেশন আর লিমিটটাকে ইন্টারচেঞ্জ করতে পারলাম। সো এইখানে এটাই লিখেছি দ্যাট লিমিট অ্যান্ড সামেশন ইন্টিগ্রেশন ক্যান বি ইন্টারচেঞ্জড, সরি এখানে লিমিট না লিখে এটা সাম হবে, ঠিক আছে? ইফ দ্য কনভার্জেন্স ইজ ইউনিফর্ম, দিস ইজ অলসো রেফার্ড অ্যাজ টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন। মানে বেসিক্যালি আমরা যদি এস এক্সকে ইন্টিগ্রেশন করতে চাই, এস এক্স মানে কি f1 এক্স f2 f3 এইভাবে যদি থাকে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করা মানে পুরোটাকে ইন্টিগ্রেট করা, আর পুরোটাকে ইন্টিগ্রেট করা মানে আমরা f1 f2, দেখো ফাইনাইট ক্ষেত্রে এই ধরনের আমরা কাজ করেছি, কিন্তু ইনফাইনাইট ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে সরাসরি করতে পারি না, ঠিক আছে? তখনই করতে পারি যদি ইউনিফর্ম কনভার্জেন্সটা আমাদের জানা থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জিনিসটা একটু চেঞ্জ হয়ে যায়, আমরা সিকোয়েন্সের ক্ষেত্রেও দেখেছি যে এখানে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করার পর যে সিরিজটা পাওয়া যায় সেইটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট লাগে। তাহলে আমার
কন্ডিশন হচ্ছে যে এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় ইউনিফর্মলি, মানে এফএন ড্যাশটা যদি ইউনিফর্মলি কনভার্জ করে কোথায় না জিতে, আর সামেশন এফএনটা একটা মাত্র পয়েন্টে যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জ করে, অ্যাটলিস্ট একটা পয়েন্টে কনভার্জ করলেই হবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো তাহলে সামেশন এফএনটা অ্যাকচুয়ালি কী হবে, ইউনিফর্মলি কনভার্জ করবে কোনো একটা এসএক্সে, আর তখন আমরা এসএক্সের ডেরিভেটিভটা জিএক্সের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে আমরা তখন টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, তার মানে দেখো এখানে এসএক্স মানে বেসিক্যালি কি, F1 F2 ডট ডট এই জিনিসটা আছে, তাহলে এস ড্যাশ এক্সটা আমরা কি করতে পারবো, টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করে সাম করতে হবে। তার মানে F1 ড্যাশ F2 ড্যাশ F3 ড্যাশ এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে এর কন্ডিশনটা কি, আমার মেন কন্ডিশনটা হচ্ছে যে সামেশন এফ এন ড্যাশটা কনভার্জেন্স ইউনিফর্মলি কনভার্জ করতে হবে, আর সামেশন এফ এনগুলোকে অ্যাটলিস্ট একটা পয়েন্টে কনভার্জেন্স দেখাতে পারলেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটোই যেন ইউনিফর্মলি কনভার্জ করে, তাই না? তো দুটোকেই ইউনিফর্মলি কনভার্জ করতে হবে, কারণ এটা তো কনসিকুয়েন্স আমরা এখানে পেয়েই যাচ্ছি যে এফ এন ড্যাশটা যদি কনভার্জ করে ইউনিফর্মলি, আর এফ এনটা যদি অ্যাটলিস্ট একটা পয়েন্টে কনভার্জ করে, তাহলে সামেশন এফ এনটা অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কনভার্জ করে যাবে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে দুটো সিরিজে যেন ইউনিফর্মলি কনভার্জ করে, এটা আমাকে চেক করতে হবে। তাহলে আমরা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে আমরা এখানে ধরো একটা লিমিট দিয়েছে যে লিমিট এক্সটেন্স টু 0 সামেশন এই জিনিসটা, তো এইটা যদি ফাইনাইট সাম থাকে না, তখন তুমি যে কোনো ক্ষেত্রে লিমিটটাকে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো, সাম আর লিমিটটাকে ইন্টারচেঞ্জ করতে পারো, কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে কিছু না জেনে ইন্টারচেঞ্জ করা যাবে না। এটা তখনই করা যাবে যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে mod cos nx divided by n into n plus 1 is less than equals to 1 by n into n plus 1। তার মানে এইটা দেখো এখানে এফেক্টিভ পাওয়ার হচ্ছে 2, একের থেকে বেশি, সুতরাং এটা কনভার্জ করে যাবে। সো আমরা mn টেস্ট দিয়ে বলছি এটা ইউনিফর্মলি কনভার্জ করে যাবে। ইউনিফর্মলি যেহেতু কনভার্জ করছে, mn টেস্ট অ্যাপ্লাই করলাম, mn টেস্টটা এই কোথায় প্রবলেমটা কোথায় হচ্ছে তোমার, আমরা কি বললাম fn xটা যদি লেস দ্যান ইকুয়ালস টু সাম mn হয়, আর যেখানে mnটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা ইউনিফর্মলি কনভার্জেন্ট বলতে পারবো, তাই তো? এটাই তো ছিল mn টেস্ট, ওয়েস্টার্স m টেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে cos nx, তো cos তো বাউন্ডেড ফাংশন না, লেস দ্যান ইকুয়ালস টু 1, আর এখানে n ইন্টু n প্লাস 1 আছে, তার মানে এফেক্টিভ পাওয়ার কত, n স্কোয়ার না, ম্যাক্সিমাম পাওয়ার কত, n স্কোয়ার আছে, তো একের থেকে বেশি আছে, সুতরাং এটা কনভার্জ করে যাবে। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা কি করব এবার, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। এবার যদি দেখো এখানে, কারণ ইন্টারচেঞ্জ না করলে আমরা লিমিটটা বেরি করতে পারবো না, কারণ আমরা এই সিরিজটাকে তো মানে সাম করতেই পারবো না কোনোদিন। এটাকে কি সাম করতে পারবো? সাম যদি আমি না করতে পারি তাহলে লিমিটটা তো বেরি করতে পারবো না, তাই না? সুতরাং ইন্টারচেঞ্জ যদি আমি না করতে পারি তাহলে লিমিটটা বের করতে পারবো না। সো তারপরে আমি এবার লিমিটটা আর সামটা ইন্টারচেঞ্জ করতে পারছি। এবার যেহেতু ইন্টারচেঞ্জ করতে পারছি তাহলে আমরা এটাকে লিখতে পারি, সামটা বাইরে চলে গেল, লিমিটটা ভেতরে ঢুকে গেল। এইবার লিমিটটা দেখো cos nx এর লিমিট কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তখন আমরা এখানে 1 লিখে দিতে পারছি, তাহলে আমরা এইটা পেয়ে যাচ্ছি, এবং এই ভ্যালুটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি টেল সাম করে। এই জিনিসটা আমরা সিরিজের চ্যাপ্টারেও আই থিঙ্ক করেছি, এই ধরনের অঙ্ক ডেফিনেটলি করেছি, তাও একবার আমি এখানে বলে দিচ্ছি। ধরো n ইন্টু n প্লাস 1, এই তো সাম আছে, তো এটার প্রথম ভ্যালুটা কত আছে, 1 বাই 1 ইন্টু 2, আমরা হয়তো এইভাবে লিখেছিলাম 2 ইন্টু 3, এইভাবে আমরা হয়তো লিখেছিলাম। তো এটাকে আমরা কি করি, এই যে
এটাকে লিখি 2 মাইনাস 1, এটাকে 3 মাইনাস 2, ওইভাবে করি, তাহলে এইটা চলে আসবে 1 মাইনাস 1/2, এটা চলে আসবে আমার 1/2 মাইনাস 1/3, এইভাবে চলে আসছে। সো এগুলো সব কেটে যাবে, তাহলে আলটিমেটলি 1টা পড়ে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, যে সামেশন এফএন এক্স, যেখানে এফএনটা দুটো টার্মের সাবট্রাকশন আছে। তো এইটা আমরা কি করছি, এই জিনিসটাকে লিখছি দেখো এ এন এক্স লিখছি, তাহলে এ এফএনটা হয়ে যাচ্ছে আমার এ এন এক্স মাইনাস এ এন মাইনাস 1x, মানে এনের জায়গাতে দেখো এন মাইনাস 1 বসালে এই পুরো জিনিসটা আমি পেয়ে যাচ্ছি। ঠিক না, তো আমরা এফ এন এক্সটাকে এইভাবে লিখতে পারছি। এইভাবে লিখতে গেলে আমাদের সুবিধা কি, এস এন এক্সটা আমি ইজিলি বের করতে পারবো। তো এস এন এক্সটা মানে কি, f1x f2x এগুলোর সাম। তাহলে এবার তুমি যদি f1xটাকে লিখো a1x মাইনাস a0x প্লাস a2x মাইনাস a1x, এইভাবে লিখছো, তাহলে এখানে কি হচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে a1xটা কেটে যাচ্ছে, a2xটাও কেটে যাবে, তারপরে এইটাও কেটে যাবে। সো আলটিমেটলি পড়ে থাকবে কি, anx পড়ে থাকবে মাইনাস a0xটা পড়ে থাকবে। আর a0x মানে কিন্তু 0, দেখো এখানে এনের জায়গায় যদি আমি দাঁড়াও, a0x মানে কি, এখানে এনের জায়গায় যদি 0 পুট করো তাহলে 0 হয়ে যাচ্ছে না। সো a0xটা মানে 0, তাহলে আলটিমেটলি এটা anxটাই পড়ে থাকছে। সো ভ্যালুটা এই জিনিসটা হচ্ছে, এটা হয়ে গেল আমার snx এর ভ্যালু। তাহলে snx এর লিমিট আমরা এবার বের করতে পারবো। সেক্ষেত্রে যখন এক্সটা 0 তখন তো 0 হচ্ছেই, আর যখন এক্সটা নন 0 হচ্ছে, হ্যাঁ, তখন এইটা দেখো একটা পলিনোমিয়াল আর এইটা কিন্তু এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, যে আমরা সিকোয়েন্সের চ্যাপ্টারে এটা ডিসকাস করেছি, লিমিটের ক্ষেত্রেও ডিসকাস করেছি। সো একটা পলিনোমিয়াল যদি হয় ইনটু একটা এক্সপোনেনশিয়াল হয়, তাহলে এক্সপোনেনশিয়ালটা যেরকম বিহেভিয়ার হবে সেই অনুযায়ী লিমিটটা হবে। সুতরাং এখানে e টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার এক্স স্কোয়ার আছে, মানে 1/e টু দি পাওয়ার n স্কোয়ার এক্স স্কোয়ার, মানে 1/∞ টাইপ হচ্ছে। সো 0 হয়ে যাবে লিমিটটা। সো আমরা পয়েন্ট ওয়াইজ লিমিটটা কি পাচ্ছি না, 0 পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা চেক করছি কি, দুদিকে ইন্টিগ্রেশন করে দেখছি যে ইন্টিগ্রেশনটা কীরকম কাজ করছে। তো এখানে 0 to 1, তুমি এখানে এই যে এই snx এরও লিমিটটা ইন্টিগ্রেশন করে দেখতে পারো যে এই জিনিসটা হচ্ছে কি না। 0 to 1 snx dx, এটা কি এখানে কনভার্ট করছে, এটা কি হচ্ছে, মানে এটা তো 0, তাহলে ইন্টিগ্রেশন করার পর কি এটা 0তে কনভার্ট করছে, এটাও তুমি আলাদা করে টেস্ট করে দেখতে পারো। ঠিক আছে, এটা আমরা সিকোয়েন্সের চ্যাপ্টারে কিন্তু সিকোয়েন্স অফ ফাংশনের ক্ষেত্রে কিন্তু করে দেখেছিলাম। আই থিঙ্ক আমরা এটা করে দেখেছিলাম, সেটা ওই হাফে কনভার্ট করছিল। সো ওইটা আলাদা করে তুমি এখানে টেস্ট করতে পারো, অথবা আমরা কি করতে পারি, এইটা আলাদা করে টেস্ট করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আলাদা করে আমরা টেস্ট করে দেখতে পারি। সো এইটার আমরা পার্সিয়াল সামটাকে tnx ধরে নিচ্ছি। সো tnxটা তাহলে হয়ে যাচ্ছে আমার, সরি এটা tn হবে অ্যাকচুয়ালি, কারণ এটা লিমিট ইন্টিগ্রেশন করার পর হচ্ছে। সো এখানে x এর ভ্যালু থাকবে না, tn হবে। সো যেহেতু tnটা ফাইনাইট সাম হচ্ছে, সুতরাং আমরা এইভাবে ক্যালকুলেট করে বসিয়ে n মাইনাস a0 করতে পারবো। এই যে কাটাকাটিগুলো হবে ওখানেও। সো 0 to 1 এই জিনিসটাই আমরা পাবো। হ্যাঁ, তাহলে এইটা আমরা ক্যালকুলেট করে দেখছি যে এটা হাফে কনভার্ট করে যাচ্ছে। তাহলে এটা আমার 0তে কনভার্ট করা উচিত ছিল, কিন্তু এটা হাফে কনভার্ট করে যাচ্ছে, যার ফলে এটা ডেফিনেটলি টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ নট ভ্যালিড। ঠিক না, কারণ টার্ম বাই টার্ম তুমি ইন্টিগ্রেট করে তারপরে সাম যখন নিচ্ছ তখন সেটা হাফে চলে যাচ্ছে, আর এমনি সাম নিয়ে তারপরে যখন ইন্টিগ্রেট করছো সেটা 0তে চলে যাচ্ছে। সুতরাং এখানে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ডেফিনেটলি এটা ইউনিফর্ম কনভার্জেন্স নয়, কারণ ইউনিফর্ম কনভার্জেন্স হলে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ভ্যালিড হতো। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা এখানে
বলতে পারছি। এবার ধরো এখানে দিয়েছে যে এফএক্স হচ্ছে একটা সাম ফাংশন, তো এইটাকে ধরো তুমি সাম করতে বলেছে, তারপর ইন্টিগ্রেশন করতে বলেছে, ঠিক আছে? তো এইখানে সাম করে যে ফাংশনটা তুমি পাবে তাকে ইন্টিগ্রেট করতে বলেছে। তো এইটা করার দুটো অপশান, ডাইরেক্টলি তুমি এটা সামটা বের করো, সামটা বের করে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করো, ঠিক আছে? ডাইরেক্টলি এটার সামটা আমরা বের করতে পারবো। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো যে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তারপরে ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটা কিন্তু একটা জিওমেট্রিক সিরিজ, আর 1 2 3 একটা অ্যারিথমেটিক সিরিজ। তো এই ধরনের সিরিজকে কি বলা হয়? অ্যারিথমেটিকো জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, এই ধরনের অঙ্ক তোমার 11-12-এ খুব আসে, ঠিক আছে? এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু খুব আসে। যেমন আর একটা সিরিজ খুব পপুলার, যেটা হচ্ছে n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস n, এইটা মূলত খুব আসে। এখানে ই এর জায়গাতে জাস্ট 2 অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? তো এই ধরনের সিরিজকে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এটার ক্যালকুলেট করার সবচেয়ে সুন্দর টেকনিক হচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি ডাইরেক্টলি করার চেষ্টা করছি। তাহলে আমাদের এখানে কি আছে? এই সিরিজটা আছে ই টু দি পাওয়ার, তাহলে এখানে আছে আমার ধরো এস এক্স সমান ধরছো যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x, এইভাবে আছে। তো তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে তুমি এটাকে গুণ করো, তাহলে গুণ করে প্রথম টার্মটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2x, তো এটাকে আমি লিখবো এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2x, তারপরের টার্মটা হয়ে যাবে 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x, এইভাবে জিনিসগুলো আমরা পাবো। এবার আমরা দুদিকে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করে দিলে আমরা পাবো sx ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3x, এইভাবে এটা পাবো। তাহলে এটা একটা জিওমেট্রিক সিরিজ হয়ে গেল। তাহলে এবং এক্সটা এখানে পজিটিভ, সুতরাং এর কমন রেশিও হয়ে গেল গ্রেটার দেন 1, তার মানে এটা হয়ে যাবে আমার 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? এক্সটা কিন্তু 0 হলে এখানে চলবে না। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এস এক্স এর ভ্যালু কত পাচ্ছি? এক্স্যাক্টলি 1 পাচ্ছি, তাই না? না, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা আসবে, সো আলটিমেটলি এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে, এস এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে। এবার আমি দুদিকে ইন্টিগ্রেট করে দাও, তাহলে লগ অফ 2 log of 3 e to the power minus x dx, ক্যালকুলেট করো ই টু দি পাওয়ার, এখানে হয়ে গেল মাইনাস অফ এই জিনিসটা আমরা পাবো, সো log 2 log 3। তাহলে এখানে তুমি যদি তাহলে এখানে প্রথমে যদি আমি log 2 বসাই তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1/2 মাইনাস 1/3 হয়ে যাবে, সো আলটিমেটলি এটা হয়ে যাবে 1/6। মোস্ট প্রবাবলি এরকমই কিছু একটা রেজাল্ট আসবে। এখানে হাফ আসছে, কোথাও একটা ভুল হয়েছে আমাদের হয়তো। ক্যালকুলেশনটা একটু যাই হোক, আমরা আরেকভাবে দেখি। সো এখানে দেখো, আমাকে দেখো এইখানে করতে গেলেও আমাকে কিন্তু এটা ভেরিফাই করতে হবে যে এটা কনভার্জেন্ট সিরিজ, তবেই আমি এস এক্স সমান এটা লিখতে পারি, ঠিক আছে? ওহো, এখানে আমাদের ভুলটা যেটা হয়েছে, কমন রেশিওটা ই টু দি পাওয়ার এক্স, না ই টু দি পাওয়ার মাইনাস এক্সই কমন রেশিও, ঠিক। এখানে আমার ভুলটা হয়েছে, এস এক্সটা ক্যালকুলেশন করাটা ভুল হয়েছে। এস এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা তো ভাগ হয়ে যাবে না?
তার মানে এখানে যদি আমি ই টু দি পাওয়ার 2x দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার x, আর এটা হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার x মাইনাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, এটা হয়ে যাবে। সো সেই ক্যালকুলেশনটা এখানে ভুল হয়েছে। সো log 2 log 3 ই টু দি পাওয়ার x বাই ই টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার তুমি করতে পারো যে ই টু দি পাওয়ার x মাইনাস 1 সমান ইউ ধরতে পারো, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার x dx ইজ ইকুয়ালস টু ডিইউ হয়ে যাবে। আর ভ্যালুগুলো কত হয়ে যাবে দেখো, যদি x এর ভ্যালু log 2 হয়, log 3 হয়, তাহলে ইউ এর ভ্যালু কত হচ্ছে দেখো, ই টু দি পাওয়ার x সমান ই টু দি পাওয়ার log 2, তার মানে 2, তার মানে ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 1 to 2 du বাই ইউ স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 ওভার ইউ 2 to 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 1 মাইনাস হাফ হুইচ ইজ হাফ, ঠিক আছে? এবার দেখো ক্যালকুলেশনটা মিলে গেল। তাহলে n ই টু দি পাওয়ার মাইনাস nx, এখানে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করছি যে সিরিজ থেকে ই টু দি পাওয়ার এক্স এর যে সিরিজটা হয় সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ওর প্রত্যেকটা টার্মই যেহেতু সাম আকারে আছে, তো প্রত্যেকটা টার্মের থেকে ই টু দি পাওয়ার nx টা কী হবে না বড় হবে। সো এইটা একটা টার্ম nx হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, সো তার থেকে এটা বড় হচ্ছে। তার মানে এবার যদি দুদিকে আমি রেসিপ্রোকাল নিয়ে নিই তাহলে আরেকটা n দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এটা আমরা লেস দ্যান 6n বাই n কিউব x কিউব হচ্ছে হুইচ ইজ লেস দ্যান। এবার দেখো আমাদের তো ডোমেনটা বাউন্ডেড হয়ে গেছে log 2 থেকে log 3 এর মধ্যে, তাহলে আমরা এখানে লেস দ্যান ইকুয়ালস টু সবচেয়ে ছোট ভ্যালু যদি বসাই তাহলে n স্কোয়ার log 2 হোল কিউবের থেকে ছোট হবে। তার মানে যেহেতু এটা n স্কোয়ার আছে হুইচ ইজ এ কনভার্জেন্ট সিরিজ হয়ে যাচ্ছে, তার মানে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। তাহলে যখন ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল তখনই আমরা এবার টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করতে পারবো। তো এখানে আমরা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করছি। সো এফএক্সের জায়গায় সামও আছে, তো সামটা বাইরে চলে আসলো আর এইটা ভেতরে চলে গেলো। তো তাহলে এবার ইন্ডিভিজুয়াল টার্মগুলোর আমি ইন্টিগ্রেট করে তারপরে পরে সামটা নিতে পারি। সো এইটাকে ক্যালকুলেট ইজিলি করা যাচ্ছে মাইনাস, কারণ n দিয়ে ভাগ হয়ে গেলে এটা n কেটে যাবে। সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস nx, তো এর ভ্যালু হয়ে যাবে 1 ওভার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ওভার 3 টু দি পাওয়ার n, যেখানে n এর ভ্যালু 1 টু ইনফিনিটি। তাহলে এখানে বেসিক্যালি দুটো জিওমেট্রিক সিরিজের বিয়োগফল হচ্ছে। সো প্রথমটার সাম হয়ে যাবে 1, পরেরটার সাম হয়ে যাবে 1 এর 2, হ্যাঁ, তো বিয়োগ করলে হাফ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই ডাইরেক্টলি ক্যালকুলেশনটা তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিলাম, হলো? তার দু ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে মিলে গেল, কারণ মিলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে বলে। যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট না হতো তুমি ডাইরেক্টলি ওটা করতে পারতে, মানে এই ক্যালকুলেশনটা ইজ অলওয়েজ ট্রু, হ্যাঁ, শুধুমাত্র কনভার্জেন্ট হলেই হবে, প্রত্যেকটা এক্সের জন্য কনভার্জেন্ট হলেই হবে। এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হওয়ার এখানে কিন্তু দরকার নেই। ইউনিফর্মলি কনভার্জেন্ট হলে দুভাবে করলেই একই রেজাল্ট পাবে। এবার আসছি আমরা এক্সাম্পল 4। এখানে fnxটা আমার ওই একই রকমভাবে দুটো বিয়োগফল আকারে লেখা আছে। তাহলে anxটা হচ্ছে nx ডিভাইডেড বাই 1 প্লাস n স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা snxটা ওটাই পাবো, হ্যাঁ, কারণ a0টা এখানে o0 হচ্ছে, হ্যাঁ। সো আগের মতনই আমরা snxটা anx পাচ্ছি, এটা পাচ্ছি। আচ্ছা, এই যে সিরিজটা আছে এই সিরিজটা কীরকম সিরিজ? এটা 0তে কনভার্জ করছে, এটা কি এটা কি ইউনিফর্মলি কনভার্জ করে? এটা আমরা mn টেস্ট দিয়ে দেখেছি, এটা আমরা দেখেছি যে mn ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্স এর জায়গায় যদি আমি 1/n পুট করি তাহলে এটা হয়ে যাবে 1/2 এর থেকে সবসময় বড় হচ্ছে, সুতরাং এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে না। এই mnটা কিন্তু সিরিজের জন্য সিকোয়েন্সের জন্য যে mn টেস্টটা ছিল সেইটা,
সুপ্রিমাম অফ মড fn মাইনাস এফ যেটা আমরা করতাম সিকোয়েন্সের জন্য। সো এটা আমরা সিকোয়েন্সের চ্যাপ্টারে এটা দেখেছি যে এটা ইউনিফর্মলি কনভার্জ করে না। সেই জন্য তাহলে এখানে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন করা যাবে না, মানে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন করলে আমাদের ভুল হতে পারে, ঠিক আছে। তো এইটা কিন্তু ভ্যালিডিটি চেকটা হচ্ছে না এখানে, ওকে। চলো এখানে নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, যে ভেরিফাই দ্য কন্ডিশন ফর টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েশন, মানে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করা যাবে কিনা সেটা ধরো ভেরিফাই করতে বলেছে। তাহলে এই ধরনের কোশ্চেনে আমরা কি করি, যে যখনই ডিফারেন্সিয়েশনের প্রশ্ন আসবে তখন ডেরিভেটিভ যে সিরিজটা পাবে ডেরিভেটিভ করার পর সেই সিরিজটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এফএন এক্সটাকেও ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে। সো দুটোকে ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে, তবেই আমরা ভেরিফাই করতে পারবো। তো এখানে এফএন এক্সটা লেস দ্যান ইকুয়ালস টু 1/n কিউব পাচ্ছি। সো ডাইরেক্টলি আমরা বলে দিতে পারি এফএন এক্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে। তো এইটুকু এনাফ নয়, আমাকে ডেরিভেটিভটাও চেক করতে হবে। সো এফএন এক্সটা আমি ডেরিভেটিভ চেক করলাম, ডেরিভেটিভ করে এইটা পাচ্ছি, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি কি করছি, এর মড ভ্যালু নিয়ে ক্যালকুলেট করছি। সো মড এফএন ড্যাশটাকে আমি ইউএন এক্সটা লিখলাম, তাহলে এটা হচ্ছে 2 মড এটা দেখো ইভেন ফাংশন, এটা যেহেতু ইভেন ফাংশন আমরা শুধুমাত্র পজিটিভ সাইডে চেক করছি। সো এক্স গ্রেটার দ্যান 0-র জন্য আমরা ইউএন ড্যাশটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখলাম এটা হচ্ছে, সো আগের মতনই এটা এরকম হচ্ছে যে একটা পয়েন্ট পাচ্ছি যেটা হচ্ছে 1/√3n। তাহলে এই √3n এর বাঁ দিকে ইনক্রিজিং, ডান দিকে ডিক্রিজিং, তার মানে এই পয়েন্টে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি। তাহলে ওই ম্যাক্সিমামটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আগের মতনই ক্যালকুলেশন করে 3√3/8 n⁵/2 হবে। তো এখানেও দেখতে পাচ্ছি যে এন এর ভ্যালু, এন এর পাওয়ারটা 1-এর থেকে বড়, সুতরাং এটাও কনভার্জেন্ট হচ্ছে ইউনিফর্মলি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমরা এফএন সামেশন এফএনটাও ইউনিফর্মলি কনভার্জ করছে আর সামেশন এফএন ড্যাশটাও ইউনিফর্মলি কনভার্জ করছে, দুটো ইউনিফর্মলি কনভার্জ করছে, সুতরাং টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট এখানে করা যাবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা এখানে করলাম। এবার আসছে আমাদের যেখানে অ্যাবেল টেস্ট আর ডিরিচলেট টেস্ট, যেখানে দুটো প্রোডাক্ট ফর্মে যদি থাকে তাহলে প্রোডাক্ট ফর্মে থাকলে আমরা এই অ্যাবেল টেস্ট বা ডিরিচলেট টেস্ট দুটো ইউজ করি, ঠিক আছে। এটা আমরা এমনি নর্মাল সিরিজের ক্ষেত্রেও করেছি, তারপরে ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও করেছি, আর এখানেও করছি, ঠিক আছে। সো দে আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অ্যাবেল টেস্টে কী কী কন্ডিশন দরকার, অ্যাবেল টেস্টে আমার কন্ডিশন দরকার যে এফএনটা যেটা আছে সেটাকে ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে, এফএনটাকে কি হতে হবে, ইউনিফর্মলি কনভার্জেন্ট হতে হবে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, জিএনটাকে কি করতে হবে, জিএনটাকে হতে হবে মনোটোন এবং ইউনিফর্মলি বাউন্ডেড, ঠিক আছে। তাহলে জিএনটাকে হতে হবে মনোটোন প্লাস ইউনিফর্মলি বাউন্ডেড, তাহলে এই 3টে কন্ডিশন আমাকে কিন্তু স্যাটিসফাই করাতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে প্রোডাক্টটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, ওকে। আচ্ছা, ডিরিচলেট টেস্টে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, জিএনটা মনোটোনই থাকবে কিন্তু ওটা ইউনিফর্মলি 0-তে কনভার্জ করে যাবে, ঠিক আছে। সো জিএনটা মনোটোন হবে অ্যান্ড ইউনিফর্মলি কনভার্জ করবে কোথায়, 0-তে। এটা সিরিজের ক্ষেত্রেও আমরা দেখেছি যে জিএনটাকে 0-তে কনভার্জ করতে হয়, আর এফএন এর ক্ষেত্রে এফএনটাকে আর ইউনিফর্মলি কনভার্জেন্ট দরকার হবে না, কিন্তু এফএন এর যেটা পার্সিয়াল সামটা থাকবে দ্যাট ইজ এসএনটা, সেইটাকে ইউনিফর্মলি বাউন্ডেড হতে হবে, ঠিক। তাহলে আমরা তাহলে প্রোডাক্টটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এই দুটো রেজাল্ট আমরা দেখব কিভাবে ইউজ করা যাচ্ছে। তো আমরা এক্সাম্পল দেখি, এটা একটা স্ট্যান্ডার্ড, একটা খুব সুন্দর একটা রেজাল্ট, যে যদি আমাদের এইরকম কোনো একটা সিরিজ থাকে, ওই সিরিজ অফ রিয়েল নাম্বারস যেটা কিনা কনভার্জেন্ট, তাহলে
এই ধরনের একটা সিরিজ আমি বানাতে পারি যেটা কিনা আমার 0 1 এর মধ্যে কি হবে কনভার্জ করবে, ঠিক আছে। এটা আমরা যখন পাওয়ার সিরিজ দেখব, পাওয়ার সিরিজের ক্ষেত্রেও এটা তুমি বলতে পারবে যে এটা যখন কনভার্জ করে যাবে, হ্যাঁ, তখন এনটা অ্যাকচুয়ালি 0-তে চলে যাবে, তার মানে এনটা যখন বাউন্ডেড হয়ে যাবে, আর এনটা যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 1 যেহেতু হয়ে যাবে তাহলে এই সিরিজটা 0 to 1 এর মধ্যে এটা কনভারজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এটা ইউনিফর্মলি কনভারজেন্ট হয়ে যাবে, সেটা আমরা দুইভাবে তাহলে এই কোশ্চেনটা আমরা ব্যাখ্যা করতে পারবো। একটা হচ্ছে পাওয়ার সিরিজ দিয়ে, একটা হচ্ছে এমনি। এখন আমরা পাওয়ার সিরিজের কনসেপ্টটা ইউজ করছি না, ওটা পরে আমরা এখানে আবার আসবো, তখন আমরা 11 নম্বর স্লাইড মনে রাখবেন নাম্বারটা, তখন আমরা আবার এসে ওই কনসেপ্টটা করব। এবার দেখো তাহলে আমাদের কি দরকার এখানে, তাহলে এই এনটাকে আমরা বেসিক্যালি কি করছি যে এন সমান সমান এফ এন ধরে নাও। তাহলে এফ এন গুলো তাহলে কি হলো একটা কনস্ট্যান্ট সিরিজ, কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল, প্রত্যেকটা এফ এন গুলো কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল, কারণ ওগুলো রিয়েল নাম্বার এবং ওটা কনভারজেন্ট দেওয়া আছে, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। তাহলে সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জ করে গেল, কারণ একটা কনস্ট্যান্ট সিরিজ তাহলে সেটা অটোমেটিক্যালি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু একবার তোমরা ভালো করে বুঝে নাও, হ্যাঁ, যে যে আমরা যখন সিকোয়েন্সের ক্ষেত্রে যখন আমরা ধরো এফ এন একটা সিকোয়েন্স আছে ফাংশনস, হ্যাঁ, এটা যখন ইউনিফর্মলি কনভার্জেন্ট বলছি কখন, ঠিক আছে, যখন একটা ওরা প্রত্যেকটা এক্সের জন্য ধরো এফ এক্সে কনভার্জ করছে, তখন আমরা কি করি যে দেয়ার এক্সিস্টে একটা কে পাই সাজ দ্যাট ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে, যেন এই জিনিসটা লেস দ্যান এপসিলন হয়, হ্যাঁ, এবং এই কেটা যেন এক্সের উপর ডিপেন্ড না করে। এবার তুমি ভাবো যদি আমাদের ক্ষেত্রে একটা সিকোয়েন্স থাকে এক্স এন যেটা কিনা ধরো এল এ কনভার্জ করে যাচ্ছে, হ্যাঁ, একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, আচ্ছা আমি এ এন লিখছি। এবার ভাবো যে আমি এফ এন এক্স ডিফাইন করছি ইকুয়ালস টু এন, মানে কনস্ট্যান্ট ফাংশন, তাহলে প্রত্যেকটা এক্সের জন্য আমি সেম ফাংশনই পাচ্ছি, এন মানে কনস্ট্যান্টই হচ্ছে, তাই না, প্রত্যেকটা এক্সের জন্য। তাহলে এফ এন এক্স কনভার্জ করছে কোথায়, এল এ কনভার্জ করছে, প্রত্যেকটা এক্সের জন্য এল এ কনভার্জ করে যাচ্ছে। তাহলে এফ এন এক্স মাইনাস এল এটা কত হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে মড এন মাইনাস এল, এর মধ্যে তো কোনো এক্স নেই, তাহলে এইটা আমার একটা কে পাচ্ছি যেটা এক্সের উপর ডিপেন্ড করছে না, তাহলে এই জিনিসটা আমরা কি বলতে পারছি যে ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা বলতে পারছি, কারণ এটা এখানে তো কোনো এক্সই নেই, তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক ওটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটা কনস্ট্যান্ট ফাংশনের সিকোয়েন্স হয় আর যদি সেটা কনভার্জ করে তাহলে ওটা অটোমেটিক্যালি অ্যাজ এ ফাংশনস ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? ক্লিয়ার হলে কমেন্ট করো। তাহলে একই রকমভাবে যদি এখানে a1 প্লাস a2 প্লাস a3 এটা যদি একটা কনভার্জেন্ট সিরিজ অফ রিয়েল নাম্বারস হয়, তাহলে এইটাকে যখন তুমি অ্যাজ এ ফাংশন আকারে দেখবে, হ্যাঁ, যে a1টাকে তুমি ধরছো f1, a2টাকে যদি f2 ভাবো, তাহলে সামেশন এফ এনটা
একটা ইউনিফর্মলি কনভার্জেন্ট সিরিজ হয়ে যাবে। ঠিক, তাহলে আমাদের এই যে কন্ডিশনটা ছিল ইউনিফর্মলি কনভার্জেন্ট সেটা ট্রু হয়ে গেল। আচ্ছা, নেক্সট জিএনটা তাহলে এখানে কত কত হচ্ছে, জিএনটা হয়ে যাচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো জিএনটা হয়ে গেল আমার এক্স টু দি পাওয়ার এন। এবার তাহলে এক্স টু দি পাওয়ার এন ফাংশনটা কীরকম তুমি দেখো, এক্স টু দি পাওয়ার এন এর যদি এটা দেখো, গ্রাফটা দেখো, যেখানে এনটা যদি আমি ভ্যারি করি তাহলে কীরকম চেঞ্জেসটা আসছে তুমি ইজিলি বুঝতে পারবে। কারণ যত পাওয়ারটা বাড়বে ভ্যালুটা তত কমবে। তো এই আইডিয়াটা আমরা এখানে ইউজ দেখতে পাবো। ঠিক আছে, সো এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখানে ট্রেসটা সো ট্রেস, হ্যাঁ এবার দেখো মজাটা দেখো, যত এন এর ভ্যালু বাড়বে ফাংশনটা আস্তে আস্তে কমবে। দেখেছ, এই জিনিসটা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ, মানে যত আমি এনটা বাড়াচ্ছি তত ভ্যালুটা আস্তে আস্তে কী হচ্ছে, নিচে নামছে, মানে ডাউনে হচ্ছে। তার মানে একটা মনোটোনিসিটি তুমি এখানে লক্ষ্য করতে পারছো। ঠিক আছে না? ঠিক আছে, তো মনোটোনিসিটি ক্লিয়ার। এটা হচ্ছে ওয়ান, তারপরটা টু, তারপরটা থ্রি, এইভাবে কমছে ভ্যালুগুলো। তার মানে আমরা মনোটোনিসিটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং ডেফিনেটলি তারা বাউন্ডেড বাই ওয়ান, সো ইউনিফর্মলি বাউন্ডেড কেসটাও এখানে ট্রু হয়ে যাচ্ছে, আর মনোটোনিসিটিটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। মনোটোনিসিটিটা তোমাকে শুধুমাত্র এক্সটাকে ফিক্স ধরে, হ্যাঁ, এন এর উপরে দেখতে হবে, মানে অ্যাজ এ সিকোয়েন্স এটাকে মনোটোন দেখাতে হবে, অ্যাজ এ ফাংশন হিসাবে নয় কিন্তু। ঠিক আছে, মানে এক্স টু দি পাওয়ার এন এই ফাংশনটাকে মনোটোন হতে হবে না। কি মনোটোন কোনটাকে হতে হবে? এক্সটা ফিক্স রেখে এনটাকে তুমি যদি কমাও বা বাড়াও তাহলে মনোটোনিসিটিটা থাকতে হবে। এই জায়গাটা কিন্তু ভুল যেন না হয়। সেটা আমরা ডিনিস থিওরেমের ক্ষেত্রেও কিন্তু ওই সেম জিনিসটা আমরা দরকার ছিল। ঠিক আছে, ক্লিয়ার হলো এই জায়গাটা? মনোটনি ব্যাপারটা কার উপরে মনোটন? নট এক্সের উপরে। এক্সটাকে ফিক্স করে এন এর উপরে মনোটন দরকার। তার মানে সিকোয়েন্সটাকে আমরা মনোটন বলছি, নট দ্য ফাংশনকে। ক্লিয়ার হলো এই জায়গাটা? ক্লিয়ার হলে কমেন্ট করো। তাহলে ওখানে আমরা গ্রাফ দেখতে পেলাম, যেমন এক্স ইকুয়ালস টু যখন 1 ছিল তখন গ্রাফটা এরকম ছিল, এক্স ইকুয়ালস টু যখন 2 তখন গ্রাফটা এরকম হলো, তারপরে যখন 3 তখন এইরকম হলো। তার মানে ভ্যালুগুলো আস্তে আস্তে কমছে না? তার মানে এখানে আমি কি বলতে পারছি যে G1টা বড়, তারপরে হচ্ছে G2, তারপরে হচ্ছে G3, এইভাবে আমরা জিনিসটা লিখতে পারছি। এই মনোটোনিসিটিটাই চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এই কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি। সো এফএনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, সিকোয়েন্সটা আমার জিএনএটা মনোটোন হয়ে যাচ্ছে এবং ইউনিফর্মলি বাউন্ডেডও হচ্ছে। সুতরাং এটা ইউনিফর্মলি কনভার্জ করে যাবে। তাহলে এটা আমার ইউনিফর্মলি কনভার্জ করে গেল। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি তোমাকে বলে যে ফাইন্ড দ্য লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু 1, তাহলে তুমি এই লিমিটটা ইন্টারচেঞ্জ করতে পারবে। ইন্টারচেঞ্জ করতে গেলেই তখন a1 প্লাস a2 প্লাস a3 এই ভ্যালুটা হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে a1 a2 a3 এটা যদি একটা কনভার্জেন্ট সিরিজ হয় তাহলে a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস a3 বাই 3 টু দি পাওয়ার x, এইভাবে আমরা সিরিজটা যদি কনসিডার করি সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাবে। এইখানে f1টা ওই fnটা an, সো ওইটার কনভার্জেন্স হয়ে যাচ্ছে। আর gnটা তাহলে আমরা কি পাচ্ছি? এখানে gnটা পেয়ে যাচ্ছি 1/n টু দি পাওয়ার x।
তো এটাও এখানে মনোটোনই হচ্ছে, বুঝতেই পারছি। এটা এক্সটাকে যদি আমি ফিক্স রাখি তাহলে এন এর উপরে এটা কিন্তু মনোটোন হয়ে যাচ্ছে এবং লেস দ্যান ইকুয়ালস টু 1, সুতরাং ইউনিফর্মলি বাউন্ডেড হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই সিরিজটা আমার কি হয়ে যাচ্ছে, ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে বাই অ্যাবেলস থিওরেম, তাই না? এই দুটো ক্ষেত্রে আমরা কি ইউজ করলাম, অ্যাবেলস টেস্ট ইউজ করলাম। চলো এবার হচ্ছে নেক্সট এক্সাম্পল। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে 1 মাইনাস হাফ প্লাস 1/3। এটা কনভার্জেন্ট সিরিজ আমরা জানি, সুতরাং এটা আমাদের এফএন হিসাবে কাজ করে যাচ্ছে, সামেশন এফএন হুইচ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার মাইনাস, আগেরটা কি ছিল, এন টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, আর এটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। তো এটাও কিন্তু আমরা একই রকমভাবে মনোটোন হচ্ছে এবং ইউনিফর্মলি বাউন্ডেড হচ্ছে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এন এক্স মানে হচ্ছে 1 ওভার ই টু দি পাওয়ার এন এক্স, এটা অলওয়েজ লেস দেন 1 হচ্ছে, তাই না? সুতরাং অ্যাবেল টেস্ট দিয়ে এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। এখানে এই সিরিজটা দেখো, এখানেও আমরা একটা -1 হোল টু দি পাওয়ার n যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার, এখানে আমরা পাচ্ছি -1, ওই যে লিবনিস এই সিরিজটাই পাচ্ছি এখানে। তো এটা হয়ে গেল। আর একটা সিরিজ পাচ্ছি যেটা x টু দি পাওয়ার n বাই 1 প্লাস x টু দি পাওয়ার n, এইটা। তো এইটাকে আমাকে কি দেখাতে হবে, মনোটোন এবং বাউন্ডেড। তো এটা অবভিয়াসলি লেস দ্যান ইকুয়ালস টু 1, সো এটা বাউন্ডেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে মনোটোন আমরা হয়তো ইজিলি বুঝতে পারছি না এটা মনোটোন কিনা, তো আমরা চেক করে নেব। এটা ধরো vn ধরলাম, x টু দি পাওয়ার n বাই 1 প্লাস x টু দি পাওয়ার n, তাহলে আমরা এই ডিফারেন্সটা চেক করে নিচ্ছি। সেই ডিফারেন্সটা কত হচ্ছে তুমি ইজিলি ক্যালকুলেট করে দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা হচ্ছে। এবার পাওয়ারটা যেখানে বেশি হবে সেই ভ্যালুটা তো ছোট হবে, তাহলে এইটা ছোট মাইনাস বড়, তার মানে লেস দেন, এটা নেগেটিভ হচ্ছে, আর নিচেরটা পজিটিভ, সুতরাং লেস দেন ইকুয়ালস টু 0 পাচ্ছি। তার মানে এটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে গেল। সো এটা মনোটোন এবং ইউনিফর্মলি বাউন্ডেড বাই 1, এফএনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, সো অ্যাবেল টেস্ট, এটাও অ্যাবেলস টেস্ট। এবার হচ্ছে দেখো, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার গোটা ফাংশনটা ভিএনটা যদি গোটা ফাংশনটা ধরতাম কি অসুবিধা হতো? -1 টার হোল টু দি পাওয়ার n - 1টাও যদি ধরতাম, হোল ফাংশনটা যদি ধরতাম ভিএনটা, না, তাহলে সমস্যা যেটা হতো, এক জায়গায় এখানে মাইনাস হতো, এটা আলটিমেটলি প্লাস হয়ে যেত। আর আরেকটা সমস্যা যেটা দাঁড়াতো সেটা হচ্ছে তোমার একবার মাইনাস হতো একবার প্লাস হতো, তো তখন তুমি মনোটোনিসিটিটা ওখানে পেতে না, মানে কখনো এখানে কি করে বুঝবো, হ্যাঁ কি করে বুঝবো যে কোন ফাংশনটা ধরতে হবে? সেটা তো তোমাকে একটু, মানে দেখো, একটা শুধু পজিটিভ ফাংশন ধরাটাই বেটার, মানে এখানে মাইনাস প্লাস এইভাবে না ধরে। দেখো কিছু জিনিস তো তোমার অলরেডি জানা আছে না, যেমন এখানে -1 হোল টু দি পাওয়ার n - 1 বাই n, এই সিরিজটা যে কনভার্জেন্ট, এইটা কাজে লাগাচ্ছি, সেই জন্য বাকি সিরিজটা আমরা টেস্ট করছি। দেখেই মোটামুটি ওটা বুঝতে হবে, কয়েকটা প্র্যাকটিস করলে তুমি ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। এখানে যেমন দেখো, এখানে আছে sin x, sin 2x বাই 2, sin 3x বাই 3, এরকম আছে। তো এখানে কিন্তু সামেশন 1 বাই n একটা নিতে পারো fnটাকে, আর একটা নিতে পারো sin nx, ঠিক আছে? কিন্তু এখানে এটা তো কনভার্জেন্ট নয়, সুতরাং তুমি অ্যাবেলস টেস্ট কিন্তু ইউজ করতে পারবে না, এটাও কনভার্জেন্ট নয় ওটাও কনভার্জেন্ট নয়। তাহলে আমাকে কি করতে হবে,
এখানে ডিরিচলেট টেস্ট ইউজ করতে পারবো। এখানে এটাকে যদি আমি জিএন হিসাবে নিই তাহলে এটা মোনোটোন গোস টু 0, এটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং এটা যেহেতু এখানে কোনো এক্স নেই তার মানে ইউনিফর্মলি কনভার্ট করে যাচ্ছে 0-তে, তাহলে এইটাকে আমরা জিএন হিসাবে নিয়ে নেব। আর এইটাকে যদি আমরা এফএন হিসাবে নিই তাহলে আমাকে দেখাতে হবে এর পার্সিয়াল সামটা যেন ইউনিফর্মলি বাউন্ডেড হয়। আর এর পার্সিয়াল সামটাকে তুমি এই ফর্মুলা দিয়ে তুমি দেখাতে পারবে যে ওটা ইউনিফর্মলি বাউন্ডেড হবে, ঠিক আছে। কারণ আলটিমেটলি এইখানে চলে আসবে, নিচে চলে আসবে সাইন x/2, মানে এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে কোনো আর এখানে এই কারণেও এটা মানে এটা বাউন্ডেড হয়ে যাবে, বাউন্ডেড বিলো, কারণ এটা একটা ক্লোজড এবির মধ্যে আছে পয়েন্টগুলো, ঠিক আছে। সেই জন্য এখানে কোনো সমস্যা হবে না। আর ওপরে থাকছে সাইন, দুটো সাইনের গুণফল, তাহলে ওপরেরটা তো লেস দেন ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, ঠিক না। সুতরাং এটা আমার ইউনিফর্মলি বাউন্ডেড দেখাতে পারবে। এই ফর্মুলাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা খুব বেশি কঠিন নয়। নিচে যেটা এখানে দেখো তোমার এখানে কি হচ্ছে, অ্যাঙ্গেলগুলো একটা এপি সিরিজে আছে, তাহলে যার কমন ডিফারেন্স হচ্ছে সিডি হচ্ছে কত বি, তাহলে নিচে হচ্ছে এই কমন ডিফারেন্স বাই 2, আর ওপরে হচ্ছে নিচে যে অ্যাঙ্গেলটা হলো তারই এন ইন্টু সেইটা। আর এখানে যেটা হচ্ছে সাইন লিখলাম কারণ সাইনের সিরিজ আছে সাইন, কসের সিরিজ হলে এখানে কস লিখতাম, এইটুকুটা আনচেঞ্জ থাকতো, ঠিক আছে, এইটুকুটা একই থাকতো যদি এটা কসের সিরিজ হতো। কসের সিরিজে এইটা কস হতো খালি। আর এখানে কি হচ্ছে, প্রথম অ্যাঙ্গেল আর শেষের অ্যাঙ্গেলটা যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। ফার্স্ট অ্যাঙ্গেল প্লাস লাস্ট অ্যাঙ্গেল দিয়ে 2 দিয়ে ভাগ করে দিয়েছো, মানে অ্যাভারেজ নিয়ে নিয়েছো, ঠিক আছে। এই হচ্ছে গল্প। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1/n সিরিজটা ইউনিফর্মলি কনভার্ট করছে 0-তে, মনোটোন হচ্ছে, তাহলে ডিরিচলেট টেস্ট দিয়ে আমরা এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট পাচ্ছি। আচ্ছা, ভালো কথা। নেক্সট এবার এখানে দেখো -1 হোল টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n 1 - x আছে। সো এখানে আমরা fnটাকে নিয়ে নেবো -1 হোল টু দি পাওয়ার n, তাহলে কি হয়ে যাবে, এই সিরিজটা এরকম চলে আসবে 1 - 1 + 1 - 1, এইভাবে অল্টারনেটিং সিরিজ হয়ে যাবে। সো আলটিমেটলি যখন এসএন করবো না, এসএন এর ভ্যালু আইদার 1 আসবে অথবা 0 আসবে, 1 অথবা 0 আসবে, এরকম আসবে। তাহলে আলটিমেটলি এসএনটা কি হয়ে যাবে, লেস দেন ইকুয়ালস টু 1 হয়ে যাবে, সো বাউন্ডেড হয়ে যাবে, ঠিক। আর বাকি যেটা হচ্ছে x টু দি পাওয়ার n ইন্টু 1 - x, এটাকে তুমি মনোটোন ওই ভিএন ধরে মনোটোন দেখাতে পারো, ঠিক আছে। আর এবার যখন মনোটোন হয়ে গেলে আমাদের হাতে কিন্তু এবার কনভার্জ করছে কোথায়, 0-তে কনভার্জ করছে, তাই না। তাহলে মনোটোন যদি হয় আর যদি 0-তে কনভার্জ করে বা মানে কন্টিনিউয়াস ফাংশনে যদি কনভার্জ করে, তাহলে ডিনিস থিওরাম আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ডিনিস থিওরাম অ্যাপ্লাই করলে এটা ইউনিফর্মলি কনভার্জেন্স কিন্তু দিয়ে দেয়, কারণ ডিনিস থিওরামে আমরা মনোটোনিসিটিটা দরকার হয়, যেটা এখানেও দরকার হচ্ছে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা ডিনিস থিওরাম কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো ডিনিস থিওরাম দিয়ে ইউনিফর্ম কনভার্জেন্সটা আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং এটা আলটিমেটলি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ডিরিচলেট টেস্ট যেখানে ইউজ করবো সেখানে ডিনিস থিওরাম কিন্তু হেল্পফুল হতে পারে। কিন্তু এখানে যদি -1 হোল টু দি পাওয়ার n এটা যদি না থাকতো তাহলে এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হতো না। তার কারণ এখানে তুমি এটা একটা জিওমেট্রিক সিরিজ যার এসএনটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারো, এবং তার লিমিটটা যদি দেখাও সেটা একটা নট কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে না। দাঁড়াও, এখানে একটু ভুল লেখা হয়েছে, এক্সটা এখানে নট ইকুয়ালস টু 1, আর যখন 1 তখন কিন্তু ভ্যালুটা এক্সটা যখন 1 তখন ভ্যালুটা 0 হচ্ছে,
সরি এটা লিখতে ভুল হয়েছে আমার, হ্যাঁ তখন 0 হচ্ছে। সো এটা নট কন্টিনিউয়াস ফাংশন, যার ফলে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে না। এখানে আছে -1 হোল টু দি পাওয়ার n, ও একই রকম ফাংশন। এখানে তাহলে তুমি কনভার্জেন্স ইউনিফর্মলি ইন এনি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি, হ্যাঁ সেটা তুমি ডিরিচলেট টেস্ট দিয়ে আগের মতনই দেখাতে পারবে। ডিনিস থিওরেম এখানেও অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এটা হয়ে যাবে। বাট ডাজ নট কনভার্জ অ্যাবসোলুটলি ফর এনি রিয়েল এক্স। এবার সেকেন্ডটার পার্টের জন্য তুমি যদি এখানে মড নিয়ে নাও অ্যাবসোলুটলি কনভার্জেন্সের জন্য, তাহলে তুমি পেয়ে যাবে সিরিজ এক্স স্কোয়ার প্লাস এন বাই এন স্কোয়ার। তাহলে এখানে এফেক্টিভ পাওয়ার যদি তুমি লক্ষ্য করো, এইটা হয়ে যাচ্ছে 1/n, কারণ এখানেও একটা n আছে, নিচে n স্কোয়ার আছে, সো 1/n এর হয়ে যাচ্ছে। এটা ডাইভারজেন্স সিরিজ, সো এটাও ডাইভারজেন্ট হয়ে যাবে। সো এটা অ্যাবসোলুটলি কনভার্জেন্স যখন টেস্ট করছে তখন কিন্তু এটা হচ্ছে না, মানে এটা কনভার্জ করছে না অ্যাবসোলুটলি। তাহলে এটা শুধুমাত্র -1 হোল টু দি পাওয়ার nটা যখন থাকছে তখন এটা ইউনিফর্মলি কনভার্জ করছে যে কোনো ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে, কিন্তু কোথাও অ্যাবসোলুটলি কনভার্জ করছে না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা পেলাম। এবার হচ্ছে আমাদের পাওয়ার সিরিজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো পাওয়ার সিরিজ দেখতে কীরকম হচ্ছে, এইভাবে দেখতে হচ্ছে। সামেশন n ইকুয়ালস টু 1 থাকতে পারে, 0 থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, an x মাইনাস a হোল টু দি পাওয়ার n, এই ধরনের সিরিজকে বলা হচ্ছে পাওয়ার সিরিজ। তো যদি এটা n x মাইনাস a হোল টু দি পাওয়ার n থাকে, তাহলে এইটাকে আমরা বলছি পাওয়ার সিরিজ অ্যারাউন্ড a, কারণ এখানে x মাইনাস a অ্যারাউন্ড a। তো আমরা অ্যাকচুয়ালি থিওরিগুলো ডিসকাস করব যখন এটা 0, তার মানে অরিজিনের রেসপেক্টে আমরা সিরিজটাকে ডিসকাস করছি, ঠিক আছে। দেখো, তো প্রত্যেকটা পাওয়ার সিরিজের একটা রেডিয়াস অফ কনভার্জেন্স হয়, কি সেটা? সো এনি পাওয়ার সিরিজের জন্য একটা করে আমি রিয়েল নাম্বার, মানে এটা আর পাবো যেটা কিনা ইনফিনিটিও হতে পারে, ঠিক আছে। সেই জন্য এখানে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করেছি, মানে এটার ভ্যালু 0 হতে পারে, আর ক্যান বি 0, আর ক্যান বি ইনফিনিটি, আর ক্যান বি এনি পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে। সো এই এতগুলো চান্স আছে আর এর। তাহলে যদি এরকম একটা আর তুমি পাবেই। তো যদি এরকম আর একটা থাকে, সো এই আর এর থেকে যখন তুমি মড আর এর থেকে যখন মড এক্সটা যদি লেস দেন আর হয়, তার মানে মাইনাস আর থেকে আর এর মধ্যে যখন এক্সটা থাকবে তখন আমার এই যে সিরিজটা পাবো সেটা অ্যাবসোলুটলি কনভার্জ করে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস আর থেকে প্লাস আর এর মধ্যে সিরিজটা অ্যাবসোলুটলি কনভার্জ করবে, এটুকু গ্যারেন্টি আছে। আর মড আর এর থেকে যদি মড এক্সটা বড় হয়ে যায়, তাহলে সেটা দ্য সিরিজ উইল ডাইভার্জ শিওরলি, তাহলে ডাইভার্জ করবে, মানে কনভার্জ করবে না, ঠিক আছে। তাহলে মড এক্সটা যখন আর এর থেকে বড় তখন ডাইভার্জ করে যাবে। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, যে এইরকম যদি একটা সিরিজ হয়, এইরকম ধরো এটা মাইনাস আর এটা প্লাস আর, তাহলে এই সমস্ত জায়গায় কি করবে, এটা ডাইভার্জ করে যাবে, এগুলো জায়গায় ডাইভার্জ করে যাবে আর ভেতরে কনভার্জ করে যাবে, অ্যাবসোলুটলি কনভার্জ করে যাবে, শুধু কনভার্জ না অ্যাবসোলুটলি কনভার্জ করে যাবে, ঠিক আছে। আর এই দুটো পয়েন্টে কি হবে আমরা কিছু বলতে পারবো না, ঠিক আছে। এই দুটো পয়েন্ট যেখানে এক্স এর ভ্যালু মাইনাস আর আর একটা প্লাস আর, এই দুটো পয়েন্টে আলাদা করে তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। আর এদের ভেতরে তুমি যে কোনো ক্লোজড ইন্টারভ্যাল যদি নাও, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল যদি নাও, তাহলে তার মধ্যে সিরিজটা ইউনিফর্মলি কনভার্জ করে যাবে। কি বলা হলো, তাহলে সিরিজটা কোথায় ইউনিফর্মলি কনভার্জ করবে, যে কোনো ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে, যেটা ওই মাইনাস আর থেকে আর এর মধ্যে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার হলো থিওরেমটা? হ্যাঁ, কোথায় ইউনিফর্মলি কনভার্জ করবে, কোথায় অ্যাবসোলুটলি কনভার্জ করবে, এই জায়গাগুলো যেন কোনো ডাউট না থাকে, ঠিক আছে। বলো বুঝতে পারলে কিনা কমেন্ট করো।
কমেন্ট করো ঝটপট। তাহলে যে কোনো সিরিজের জন্য আমি একটা আর পাবোই। এবার প্রশ্ন হচ্ছে এই আরটা আমি বের করব কিভাবে, ঠিক আছে? তো আরটা আমাকে কিভাবে বের করতে হবে তার টেকনিক জানতে হবে, তবে আমার থিওরেমটা কাজে লাগবে। তো আর বের করার টেকনিক হচ্ছে এইটা একটা টেকনিক, এইটা আরেকটা টেকনিক, দুটোর যে কোনো একটা তুমি বের করতে পারো, ঠিক আছে? মানে মড এন হোল টু দি পাওয়ার 1/n, তার যেটা লিমসুপ পাবো, সেই লিমসুপ যেটা পাবো তাকে 1/, করতে হবে। তার মানে এইটাকে আমি এইভাবেও লিখতে পারি, 1/8টা হচ্ছে আমার লিমসুপ অফ মড এন হোল টু দি পাওয়ার 1/n। তাহলে এইটা করে যেটা লিমসুপ পাবো তাকে আবার 1/, করলে 8টা পাবো। অথবা আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, লিমিট মড এন ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এই লিমিট রেশিও করে লিমিট করতে পারি, অথবা যদি n প্লাস 1টা উপরে রাখি তাহলে আমাকে এটা রেসিপ্রোকাল নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে যে কোনো থিওরাম যে কোনো পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এইটা সবচেয়ে মানে বেশি সময় এই লিমিটটা কাজ দেবে। এবার ডিফারেন্ট অঙ্কের জন্য ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কি করব, এখানে দুটো পাওয়ার সিরিজ আমি লিখেছি, তাদের ভ্যালুগুলো ক্যালকুলেট করব, ঠিক আছে? চলো, তো এখানে দেখো সিরিজটা হচ্ছে, আমি একটু দেখো এখানে তাহলে আমার n কত, n দেখো এটা 2 3, তার মানে এটা n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, রাইট? n টু দি পাওয়ার n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার n টু দি পাওয়ার 1/n করছি, তাহলে কত হচ্ছে? তাহলে n বাই n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 1/n হচ্ছে। এর লিমিট কি আমরা জানি বের করতে? এটা আমি কিন্তু লিমিটের চ্যাপ্টারে কিন্তু করিয়েছি, ঠিক আছে? সিকোয়েন্সের চ্যাপ্টারে করিয়েছি। এটা হয়তো ডাইরেক্টলি আমরা বের করতে পারি না, তখন আমরা এই পদ্ধতিতে না গিয়ে আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারবো। মানে অ্যাকচুয়ালি এই দুটোর লিমিট সেম হয়, এটাও আমরা জানি। তাহলে এখানে এটা কত হয়ে যাচ্ছে, n প্লাস 1 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল, আর এইটা থাকছে n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকছে n টু দি পাওয়ার n। তাহলে এইবার এখানে কি হচ্ছে, এটা n ফ্যাক্টোরিয়াল আর n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, একটা n প্লাস 1 পড়ে থাকবে, এই একটা n প্লাস 1 এখান থেকে কেটে দেবো, তাহলে এখানে আমার থাকবে n প্লাস 1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n। তাহলে এইটাকে আমি লিখতে পারবো 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n হুইচ কনভার্জেস টু e। তার মানে এই লিমিটটা হয়ে গেল আমার e। তাহলে এখানে রেডিয়াস অফ কনভার্জেন্স হয়ে গেল 1/e, ঠিক আছে? তাহলে আমরা এখানে 1/e পেলাম, অলরেডি এখানে লিখে রেখেছি যে এটা 1/e হবে, তাহলে মিলে গেল, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট গেল। আচ্ছা, আর পরেরটা দেখি আমি। তো এইটা ওহো, চলো এবার
এইটা ক্যালকুলেট করি, এখানে আমার এন কত আসছে 2 3, তার মানে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 3, মানে 2n এর ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল থাকলেই না আমরা সবসময় এইটার চেষ্টাই করব, ঠিক আছে। তাহলে এখানে n প্লাস 1 ডিভাইডেড বাই n করব, তাহলে এখানে আমার হয়ে যাবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে হোল স্কোয়ারটাকে আমি দুটো ভাগে ভেঙে নিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা হয়ে যাবে 2n প্লাস 2 তার ফ্যাক্টোরিয়াল হলো। এবার এখানে হয়ে যাবে আমার 2n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কি দাঁড়ালো ক্যালকুলেশন করলে? n ফ্যাক্টোরিয়াল, এখান থেকে একটা n প্লাস 1 পড়ে থাকবে, এখানে একটা n প্লাস 1 পড়ে থাকবে, ভালো কথা। আর এখানে পড়ে থাকবে আমার 2n প্লাস 2 ইন্টু 2n প্লাস 1, ঠিক। তাহলে এটা কোথায় কনভার্জ করছে দেখো, এটা একটা এনটা ফাংশনটা একটা x টু দি পাওয়ার n হবে না? x গুলো এখানে রাখবে, শুধু কোএফিসিয়েন্ট গুলো। ও ঠিক আছে। পাওয়ার সিরিজটা এরকম না, পাওয়ার সিরিজটা সামেশন an ইন্টু x টু দি পাওয়ার n, এর মধ্যে কোনো x নেই, কোএফিসিয়েন্ট গুলোকে নিতে হবে, শুধু কোএফিসিয়েন্ট গুলোকে নিতে হবে, x এর এখানে কোনো রোল নেই, ঠিক আছে। তাহলে এটাকে তুমি আরো সিম্পলিফাই করতে পারো, n প্লাস 1 এখানে কমন নিয়ে নিতে পারো, তাহলে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমার n প্লাস 1 বাই 2 ইন্টু 2n প্লাস 1। তাহলে এটা কোথায় কনভার্ট করছে? 1 এর 4-এ, তাহলে আমার r ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4, ঠিক আছে। তাহলে r ইকুয়ালস টু 4 হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার না? এইভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। এইটা আরেকটা খুব সুন্দর একটা রেজাল্ট, যেটা কি বলছে, অ্যাবেলস থিওরেমে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা বেসিক্যালি হচ্ছে যে আরটা তো রেডিয়াস অফ কনভার্জেন্স, আর যদি সিরিজটা আর পয়েন্টে ধরো কনভার্জ হচ্ছে, মানে কনভার্জ করছে, ঠিক আছে, তাহলে আমরা ইউনিফর্ম কনভার্জেন্সটা বলতে পারবো এই অবধি ইউনিফর্মলি কনভার্জ করবে। তার মানে এটা কনভার্জ করবে যে কোনো এ টু আর এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জ করবে, যেটা কিনা আমার মাইনাস আর থেকে আর এর মধ্যে, এখানে এবার ক্লোজ আমি করতে পারছি, মানে এ টু আর এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জ করে যাবে। এই তাহলে মানে আমার রেঞ্জটা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। যদি আমি বলি যে মাইনাস আরেও কনভার্জ করছে, তাহলে এই আমি পুরো মাইনাস আর থেকে আর এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জ করে যাবে, হ্যাঁ। তো যখনই আমরা এন্ড পয়েন্টগুলোতে চেক করতে পারছি, তখন ইউনিফর্মলি কনভার্জেন্সের রেঞ্জটা আমার বেড়ে যাচ্ছে। আর যদি আমার ওই আর পয়েন্টে যদি কনভার্জ করে যাই, তাহলে আমি অ্যাকচুয়ালি লিমিট এই লিমিটটাকেও ভেতরে ঢোকাতে পারবো, ঠিক আছে। একই রকমভাবে মাইনাস আর এর ক্ষেত্রেও এই জিনিসটা ঘটবে। তো এই দুটো ইনফরমেশন আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। তো এইবার একটা জিনিস, এখানে একটা ইনফরমেশন তোমরা মনে রাখো, যে ধরো মড একটা সিরিজ আছে আমার এইরকম an x টু দি পাওয়ার n, তাহলে যদি মড n লেস দেন ইকুয়ালস টু বি হয় ফর অল n, মানে nটা যদি বাউন্ডেড হয়, ঠিক আছে, তাহলে তার রেডিয়াস অফ কনভার্জেন্স কত হবে? সব সময় 1 হবে। কি হবে? সব সময় 1 হবে যদি মড nটা বাউন্ডেড হয়। কি করে? কারণ তুমি এটাকে এইটা করতে পারো, দাঁড়াও,
মড এনটা যদি বাউন্ডেড হয় তাহলে আমরা এই জিনিসটা লেস দেন ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 1/n এটা লিখতে পারি। আর বি টু দি পাওয়ার 1/n কোথায় কনভার্জ করে? 1-এ কনভার্জ করে যায়, তাই না? তো এই জিনিসটা আমরা লিখতে পারবো আর কি। আর একটা সাইড লাগবে মনে হয়। আচ্ছা, যদি এটা 0 পুট করে দিই সব জায়গায়, না এখান থেকে আমরা একটা জিনিস আমি পেলাম যে তার মানে এখান থেকে আমি এটা পেলাম যে আর এর ভ্যালু গ্রেটার দেন 1 হবে, গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে? কারণ এনটা যদি 0 হয়ে যায়, সাপোজ এনটা যদি 0 হয়ে যায় তাহলে তো এই ভ্যালুটা 0 হয়ে যাবে, আর এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে তার রেসিপ্রোকালটা ইনফিনিটি হয়ে যাবে, তার মানে আরটা ইনফিনিটিও হয়ে যেতে পারে যদি এনটা 0 হয়ে যায়। কিন্তু যদি এনটা সাপোজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট হচ্ছে, ধরো বি এর থেকে বড় হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারবো যে মড এনটা 1/n গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 1/n, তাহলে এটা কনভার্ট করে যাবে 1-এ। তার মানে যদি এনটা এইরকম হয় যে বি থেকে বি এর মধ্যে থাকছে, মানে বাউন্ডেড বিলো হচ্ছে আবার বাউন্ডেড অ্যাবাবও হচ্ছে, তাহলে আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স হয়ে যাবে 1, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ভ্যালু আর কি, যে যদি আমরা মড এনটাকে 0 মানে বাউন্ডেড দেখাতে পারি তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স হয়ে যাবে 1, ঠিক আছে? এই ইনফরমেশনটা কিন্তু তোমার খুব কাজে দেবে। ইনফ্যাক্ট যদি এন এর লিমিট এক্সিস্ট করে তাহলে এন এর লিমিট এক্সিস্ট করা মানে এনটা বাউন্ডেড, আর বাউন্ডেড হলে রেডিয়াস অফ কনভার্জেন্স হয়ে যাবে 1, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এটা খুব মানে ভালো রেজাল্ট, খুব সুন্দর একটা রেজাল্ট, ঠিক আছে? তো এবার আমরা 11 নম্বর স্লাইডটা চলে যাই। এই ধরো এই কোশ্চেনটা আছে, তো এখানে দেখো এনটা একটা কনভার্জেন্ট সিরিজ, তার মানে এনটা গোস টু 0, মানে এন এর লিমিট 0, সুতরাং এনটা বাউন্ডেড, তার মানে রেডিয়াস অফ কনভার্জেন্স কত? 1, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স হয়ে গেল 1। আচ্ছা, এবার এক্স এর জায়গায় যখন আমি 1 বসাচ্ছি তখন এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার ইউনিফর্ম কনভার্জেন্স কিন্তু 0 to 1 এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে বাই অ্যাবেলস থিওরেম, লাস্ট পেজে যেটা আমরা বলেছি, তাই না? সো ওই অ্যাবেলস থিওরেম থেকেও আমরা কিন্তু এটা বলতে পারছি যে এটা ইউনিফর্মলি কনভার্জ করে যাচ্ছে 0 to 1 এর মধ্যে, ঠিক আছে না? ইনফ্যাক্ট শুধু ক্লোজ 0 to 1 নয়, আমি এখানে বলতে পারবো যে কোনো a to 1 এর মধ্যে এটা ইউনিফর্মলি কনভার্জ করবে যেখানে a এর ভ্যালু গ্রেটার দ্যান -1, ঠিক আছে? মানে কারণ আমি -1 পয়েন্টে এটার ইউনিফর্মলি কনভার্জেন্সটা জানি না, বুঝতে পেরেছ? আরেকটা তাহলে আমরা এটার অ্যাপ্লিকেশন হিসাবে আরেকটা রেজাল্ট আমি বলি। লেটস সে আরেকটা পেজ খুলে দিই। ধরো আমাদের একটা সিরিজ আছে এইরকম, লেটস সে কনসিডার দ্য সিরিজ 1 plus x by 2 square plus x square by 3 square plus x to the power 3 by 4 square এই রকম যদি সিরিজ হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি জানি যে দেখো এই যে সিরিজটা তুমি পাচ্ছ এর যে কোএফিসিয়েন্টগুলো, তাহলে n কত হচ্ছে 1/n স্কোয়ার, হ্যাঁ, which goes to 0, তার মানে nটা বাউন্ডেড। এখান থেকে আমি বলতে পারছি রেডিয়াস অফ কনভার্জেন্স এক্স্যাক্টলি 1। এবার এখানে x এর ভ্যালু যদি তুমি 1 পুট করো, তাহলে x সমান যদি 1 পুট করো
তাহলে আমার সিরিজটা হয়ে যাচ্ছে n, তার মানে ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 প্লাস 1/² প্লাস ডট ডট হুইচ ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, তার মানে এটা কিন্তু কনভার্জেন্ট হলো। আচ্ছা এক্সের জায়গায় যদি আমি -1 পুট করি তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 1/2² 1/3² -1/4² এইভাবে এটা যাচ্ছে, এটাও কিন্তু কনভার্জেন্ট, এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং তাহলে এখানেও কিন্তু কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, দেয়ারফর তাহলে দ্য সিরিজ ইজ uniformly convergent on -1 to 1 তাহলে এই পুরো ডোমেনের মধ্যে -1 to 1 এর মধ্যে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট তখন হয়ে যাচ্ছে অ্যাবেলস থেকে। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, অ্যাবেলস থিওরেম। এই যে থিওরেমটা দিয়েছে কে, অ্যাবেল। সো এই যে অ্যাবেলস থিওরেম, ঠিক আছে। তো খুব মানে দারুণ একটা রেজাল্ট বলতে গেলে, ঠিক আছে। এন্ড পয়েন্টগুলোতে কনভার্জেন্ট হলে সেখানে অবধি ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা বলতে পারবো, না হলে যে কোনো ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল যেটা কিনা ওই -r টু r এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওপেন। কিন্তু যদি কনভার্জেন্সটা আমরা জেনে যাই তাহলে ওখানে ক্লোজড আমি করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হলো বলো। তাহলে আমরা অনেক নতুন নতুন ইনফরমেশন কিন্তু এখানে জানলাম। ঠিক আছে, তো আজকে এই অবধি তোমাদের এক্সামটা কি রাত 8টা পর্যন্ত দেওয়া যাবে? হ্যাঁ ওখানে টাইম লেখা থাকে তো। হ্যাঁ টাইমটা লেখা আছে তো, রাত 8টা না সকাল 8টা সেটা মানে বুঝতে পারছি না। এম না পিএম কিছু তো লেখা থাকবে না যদি শুধু 20.0 লেখা আছে। 20 মানে তো রাত 8টা, ঠিক আছে 24 ঘন্টার এতে। ঠিক আছে চলো।